এই কি অবস্থা আমার আদরের দুষ্ট মিষ্টি নন্টে ফন্টেরা? এমাত্র কি হইলো? হ্যাঁ, হঠাৎ করে বুরুর করে থেমে গেলাম। হ্যাঁ, লাইফে আসলে আমাদের জানতে হবে কোথায় আমাদের থামতে হবে, তাই না? সব জায়গায় যে একদম অস্থির ভাবে চললে তো হবে না, কিছু জায়গায় থামতে হবে, শিখতে হবে, আবার চলতে হবে, আবার থামতে হবে, তাই না? তো এই যে একটা সুন্দর একটা কি বলবো যে অ্যানালজি, হ্যাঁ, মিল, এটার সাথে কিন্তু আমাদের ইংলিশের একটা গ্রামার আইটেমের, ইংলিশ সেকেন্ড পেপারে একটা গ্রামার আইটেমের মিল আছে, যে সেন্টেন্স তার ফ্লো ওয়াইজ চলবে, কিন্তু কোথাও থামবে, কোথাও একটু রেস্ট নেবে, তাই না? আবার কোথাও কিছু চিহ্নের ব্যবহার নেবে যাতে আবেগ টাবেগ প্রকাশ করতে পারে, মনের কথা যাতে সুন্দর মতো প্রকাশ করতে পারে। যা শুধু কথা বললাম, কি মিন করলাম, এটা যদি বুঝাইতে না পারি তাহলে তো আসলে লাভ নাই। তো এই কাজটা কে করে? এই কাজটা করে আমাদের টারা টারা পাংচুয়েশন মার্কস। ঠিক আছে, পাংচুয়েশন মার্কস। তোমরা একটা ওয়ার্ড যদি ভালো মতো, এই ওয়ার্ডটা যদি ভালো মতো খেয়াল করো, ঠিক আছে? আজকে কোন কালি নিব? আচ্ছা, আজকে একটু ফার্স্টে গোলাপি কালারটাই নেই। এই যে দেখো, ওয়ার্ডটা খেয়াল করো, পাংচু। হ্যাঁ, পাংচু। হ্যাঁ, এ পর্যন্ত দেখো, এটার সাথে কি আমাদের একটা ওয়ার্ডের মিল আছে না? পাংচুয়াল মানে কি, যে অনেক সময় টময় মাইনা চলে, নাকি সময়ের জ্ঞান দেয়। পাংচুয়াল, এই পাংচুয়েশন মানে হচ্ছে সময়, হ্যাঁ, বিরতি, এই জিনিসগুলা বোঝায়। তো আমরা ইংরেজিতে বা ভাষার ক্ষেত্রে যেই সকল চিহ্ন বা সাইন ব্যবহার করে থাকি, যে আমাদের সেন্টেন্সে বা কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে কোথায় আসলে থামতে হবে, কোথায় আমরা কি কোয়েশ্চেন করতেছি কিনা, বা আমাদের আবেগ প্রকাশ করতেছি কিনা, কোনো একটা ডাইরেক্ট স্পিচ বলতেছি কিনা, কারো কথা বলতেছি কিনা, এই জিনিসগুলা যেই মার্কসের দ্বারা বা যেই সাইনের দ্বারা আমরা দেখে বুঝতে পারি বা বুঝাতে ব্যবহার করি, তাকেই কিন্তু বলা হয় পাংচুয়েশন মার্কস। আচ্ছা, এটার সাথে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। মানে আমার সেন্টেন্সের কোথায় কোন ওয়ার্ডটা সবসময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে হবে। তো আমরা অনেকেই এই আইটেমটাকে কেন জানি অনেক অবহেলা করি, তাই না? এটা আইলে এমনি পারবো। কিন্তু তোমরা যেমনটা দেখেছো এফআরপিবির থ্রু আউট দ্য কোর্সেসের মধ্যে, যে ক্লাসগুলোর মধ্যে, তোমরা কিন্তু প্রতিটা ক্লাসেই নতুন কিছু না কিছু শিখেছো, নতুন কোনো না কোনো ভ্যালু তোমার স্টুডেন্ট পোর্টফোলিওতে অ্যাড হয়েছে, তোমার নলেজের বাকেটে অ্যাড হয়েছে। ঠিক তেমনি অন্যান্য ক্লাসেসের মতো আজকের ক্লাসটা হবে একটা মাস্টার ক্লাস অন পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন। সো সবাই খাতা কলম নিয়ে অবশ্যই হচ্ছে একদম বসে পড়ি আমরা, ঠিক আছে? একদম আমরা মনোযোগ দিয়ে শিখবো। আমি একটু বলে রাখি ক্লাসের ফ্লোটা কিভাবে হবে। প্রথমে আমরা শিখবো হচ্ছে পাংচুয়েশন মার্কস। যেই সকল পাংচুয়েশন মার্কসগুলো শিখলেই তোমাদের পরীক্ষায় 100% কমন হয়ে যাবে, ভালো হবে, অ্যাকুরেট হবে, ভালো মার্কস পাবা, এসএসসি একটা ধুমধাম রেজাল্ট করবা, সেগুলো আজকে আমরা শিখবো, জানবো, প্র্যাকটিস করব। এবং ক্যাপিটালাইজেশনের একটা আলাদা সেপারেট পার্ট থাকবে এই ভিডিওর মধ্যেই, ওইটার মধ্যে আমরা জানবো সেন্টেন্সের কোথায় আমাকে একটা ওয়ার্ড বা ফ্রেজকে ক্যাপিটাল করে লিখতেই হবে, না হলে হচ্ছে আমার আনসার কিন্তু হবে না, রাইট আনসার হবে না। সো চলো আমরা স্টার্ট করে ফেলি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। পাংচুয়েশন মার্কস দিয়ে আমরা স্টার্ট করতেছি। ওকে, সো ফার্স্টে আমার যে জিনিসটা জানতে হবে, আমরা কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করব। ফুল স্টপ হচ্ছে সবার প্রথমে আমাদের মাথায় পাঞ্চুয়েশন মার্ক শুনলেই যেই কথাটা আসে সেটা হচ্ছে কি ফুল স্টপ, যে টার্মটা আসে সেটা কি ফুল স্টপ। আচ্ছা, তা আমি আমার পছন্দের সবুজ কালারে চলে যাই। ফুল স্টপ। তো ফুল স্টপটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব সেটা জানবো, ঠিক আছে? সব অনেক বেশি ইজি। জিনিসটা কি আমাকে জানতে হবে, কি পাঞ্চুয়েশন মার্ক জানার জন্য সেন্টেন্স জিনিসটা কি। সেন্টেন্স তোমরা অলরেডি জানো, চেঞ্জিং সেন্টেন্স শিখছো, রাইট ফর্ম অফ ভার্ব শিখছো, আমি ওগুলো পড়াবো না। আমি তোমাকে ম্যাচিং পড়াইতে গিয়েও কিন্তু তোমাদের হচ্ছে কি করছি, শুধুমাত্র সেন্টেন্সের স্ট্রাকচার ভেঙে ভেঙে পড়াই দিছি। ওইটা কিন্তু আজকের আমাদের ভিডিওতে কাজে লাগবে। তোমাদের মনে আছে সাফিক্স প্রিফিক্সের ক্লাসে আমি একটা কথা বলছিলাম, যে আমরা যাই শিখি না কেন আমাদের কিন্তু অন্যান্য আইটেমে ওইটার নলেজটা কাজে লাগবে ভাষার ক্ষেত্রে, কারণ ভাষা একটা কি ইন্টিগ্রেটেড বিষয়। তো ওইটা দেখো কিভাবে আজকে কাজে লাগে। কি বলতেছি আমরা, যে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে বক্তব্য শেষ হলে আমাদের কি ব্যবহার করা লাগে সবসময়?
ফুল স্টপ ব্যবহার করা লাগে, ঠিক আছে? ফুল স্টপটা ব্যবহার করতেই হবে। একটু এক্সাম্পল যদি আমরা দেখি, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি, মানে একদম নর্মাল সেন্টেন্স, যে রোমেল ইজ আ ফেমাস সিঙ্গার। আমার কথা বলা শেষ, আমি আমার আইডিয়া দিয়ে ফেলছি, তোমাদের জানাই ফেলছি যে রোমেল একজন মানুষ যে একটা ফেমাস সিঙ্গার। এবার আমি ইম্পারেটিভ একটা সেন্টেন্স যদি দেখি, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি আছে? ডু ইট অ্যাট ওয়ান্স, এখনই এটা করো। কি করো? নোট নাও, ঠিক আছে? নোট নাও, কথা শুনো, বুঝো, নোট নাও। ডু ইট অ্যাট ওয়ান্স। তো আমরা কি জানি ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? যেই সেন্টেন্সটা সবসময় কি দিয়ে স্টার্ট হবে? একটা ভার্ব দিয়ে স্টার্ট হবে। কি দিয়ে স্টার্ট হবে ভাইয়ারা? একটা ভার্ব দিয়ে স্টার্ট হবে, এবং এখানে সেটা হয়েছে। তো দেখো এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমার শেষ হয়েছে, আমি কি করছি? ফুল স্টপ দিছি। ওকে, তারপর মে ইউ প্রসপার ইন লাইফ। এই যে মেটে দিয়ে হচ্ছে যে সকল সেন্টেন্স আমাদের স্টার্ট হয়, যেখানে আসলে প্রার্থনা করা হয়, দোয়া করা হয়, তাদের কি কি বলা হয়? প্রার্থনা সূচক বা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো সেন্টেন্স এই বিষয়গুলো আমি জানি যে তোমরা অনেকেই জানো একটা সেন্টেন্স শেষ হলে আমাদের ফুল স্টপ ব্যবহার করা লাগে, বাট হইতে পারে জানতা না যে কোন কোন সেন্টেন্সের পরে আমার ফুল স্টপ দেওয়া লাগে। তো এটা কিন্তু আমরা জেনে গেলাম। ওকে, এরপরে আসো পরেরটায় চলে যাই। আচ্ছা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতেছি? কারণ তোমরা যখন প্র্যাকটিস কোশ্চেনগুলো এনকাউন্টার করবা, বা বোর্ডে তোমাদের এসএসসি পরীক্ষায় অলরেডি চলে আসছে, এগুলোতে এই রুলটা অনেক বেশি হচ্ছে, কাজে লেগে যায়। হ্যাঁ, নিয়মটা কি? কোনো ব্যক্তি, কোনো ডিগ্রি বা কোনো উপাধির সংক্ষিপ্ত ফর্ম তৈরি করতে হবে, যেটাকে আমরা ইংলিশে বলি কি? অ্যাব্রিভিয়েশন। কি বলি? অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত পদ্ধতি। হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন তৈরি করতে আমাকে কি করা লাগে? এই যে ফুল স্টপ ব্যবহার করা লাগে। হ্যাঁ, আমরা সময় ডট বলে ফেলি, এটা কিন্তু ফুল স্টপ। ফর এক্সাম্পল তোমাদের নামও হইতে পারে, অনেকের আছে। আচ্ছা, কার কার নামের মধ্যে তোমাদের এরকম ডট দিয়ে লেখে বলো তো? ডট মানে কি? একটা পুরা জিনিসের হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ লিখবো, আমি একটা ডট দেবো। ফর এক্সাম্পল DR ডট মানে হচ্ছে ডক্টর, তাই না? তারপরে হচ্ছে MBBS, এটা কিন্তু ফুল একটা ফর্ম আছে। তারপর হচ্ছে এই যে MA, মাস্টার্স অফ আর্টস। তো এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলো হইতে পারে একটা ডিগ্রি নাম হইতে পারে, কারণ নামে হইতে পারে। যেমন আমার নাম মোহাম্মদ আমির আলী হামজা, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি মোহাম্মদটাকে MD ডট দিয়ে লিখি, তাই না? আমাদের কিন্তু এই বিষয়টা একটু জানতে হবে যে আমরা যখনই কোনো সংক্ষিপ্ত ফর্ম তৈরি করব, সেটা হোক কোনো ব্যক্তির নাম, কোনো ডিগ্রির নাম বা কোনো উপাধি, তখন আমাদের মাঝখানে অবশ্যই করতে হবে প্রতিটা লেটারের শেষে বা একটা নির্দিষ্ট আর কি লেটারের সিকোয়েন্সের শেষে আমাকে কি করতে হবে? ফুল স্টপ ব্যবহার করতে হবে। এবং এটা আমরা যখন প্র্যাকটিস কোশ্চেনে যাব দেখবা যে আরে এটা তো অনেক কাজে লাগতেছে। আসো এরপরে পরেরটায় চলে যাই। পরেরটা কি আমাদের? পরেরটা হচ্ছে আমাদের কমা। আর এটা আমি কত স্টার দিব? হ্যাঁ, স্টার দিয়ে একদম ভরায় ফেললেও শেষ হবে না। কেন? কারণ পাঞ্চুয়েশন মার্ক সবচেয়ে বেশি স্টুডেন্টরা হচ্ছে ভুল করে হচ্ছে কমা কোথায় ইউজ করবে, এবং এইটারই আসলে একটু ফলোইংস বা নিয়ম নীতি একটু হচ্ছে কি তুলনামূলক অন্যান্য সকল পাঞ্চুয়েশন মার্কস থেকে বেশি। কারণ কি? ইউজেস বেশি। হ্যাঁ, বাট তোমাদের ভয়ের কিছু নাই, তোমাদের জন্য ওইগুলোই তোমাদের আজকে শেখানো হবে, যেগুলো শিখলে তোমাদের এসএসসিতে কোনো টেনশন থাকবে না। তো প্রথমে কি বলতেছে একটু বোর্ডের মধ্যে দেখো তো, দেখছো? আচ্ছা, ঠিক আছে। কি বলতেছে প্রথমেই? সাধারণত সমজাতীয় দুইয়ের অধিক ওয়ার্ড বা ফ্রেজ যদি পাশাপাশি বসাতে চাই আমরা, বা শেষে দুটো দ্বারা যুক্ত করি, তাহলে আমাদের কি করতে হবে? শেষে দুটো যদি এন দ্বারা যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আগের যতগুলা হচ্ছে কি ওয়ার্ড বা ফ্রেজ থাকবে, ওগুলা কি করতে হবে? শেষ লেখার পর পর কি করতে হবে? কমা দিতে হবে। কি করতে হবে? কমা দিতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে একটু উদাহরণ দেখি। যেমন এখানে ইউ একজনের বিষয়ে বলতেছে, ওর কতগুলা গুণ। ওর হচ্ছে কি ও অনেস্ট, আচ্ছা ভালো ভাই। ও ব্রেভ, ও হচ্ছে স্ট্রং। তো একটা জিনিস খেয়াল করো, এই যে লাস্টের দুটো এটা এন্ড দ্বারা যুক্ত হয়েছে, আমরা তো জানি যে লাস্টের দুটো আমরা এন্ড দ্বারা যুক্ত করে লিখে দিই এবং হিসেবে। কিন্তু এই যে ফার্স্টের দিকে যেগুলো ছিল, ওদের মাঝখানে তো হচ্ছে একটা কিছু থাকা দরকার, যাতে ওদের দুইজনকে সেপারেট দেখানো যায়, নাকি? যে ওরা পরস্পর হচ্ছে কি সম্পর্ক আছে, যে একজনেরই হচ্ছে বিভিন্ন গুণের কথা বলতেছি আমরা, সে অনেস্ট, সে ব্রেভ এবং সে কি স্ট্রং। তাহলে কি আমরা এটাকে কি করলাম? কমা দ্বারা সেপারেট করলাম। সিমিলারলি দেখো যে আরেকজন আছে যে হচ্ছে ইংলিশ বলতে পারে। কিভাবে বলতে পারে? ফ্লুয়েন্টলি বলতে পারে, কারেক্টলি বলতে পারে, ফিয়ারলেসলি বলতে পারে। তাহলে এখানেও কিন্তু আমার কারেক্টলি এবং এবং ফ্লুয়েন্টলি এই দুটার মাঝখানে কি আছে? কমা আছে। কি আছে? কমা। কেন? কারণ এটা কি সমজাতীয়। সমজাতীয় জিনিসটা কি ভাই একটু যদি বলতেন? কিচ্ছুই না। আমরা পার্টস অফ স্পিচ পড়ছি না সবাই? পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ বলতে এখানে খেয়াল করো প্রথম লাইনটার মধ্যে এই প্রত্যেকটা ওয়ার্ড অনেস্ট, ব্রেভ, স্ট্রং, এগুলো কিন্তু আসলে কি এক একটা অ্যাডজেক্টিভ। মানে সবগুলো যদি অ্যাডজেক্টিভ হয় আমরা কি করব? কমা বসাবো। নিচেরটার মধ্যে সবগুলোই কি
অ্যাডভার্ব, তাহলে দুইটা অ্যাডভার্বের মাঝে আমরা কি বসাইছি, কমা বসাইছি। ক্লিয়ার? আই হোপ, আই বিলিভ ইটস ক্লিয়ার। এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। আমরা এবার চলে যাই আরেকটা টপ মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি ইন্ট্রোডাক্টরি ইয়েস অর নো। হায় হায় ভাইয়া, ইন্ট্রোডাক্টরি ইয়েস অর নো এটা আবার কি? এটা কিছুই না ভাইয়া পুরা, এটা জাস্ট হচ্ছে কি তুমি ইয়েস আর নো যে বলো বাক্যের শুরুতে, যখন বলো তখন ওটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি। কেন? কারণ তুমি বাক্যের শুরুতে যে ওয়ার্ডটা লেখা দিয়ে আলটিমেটলি কি করো, সেন্টেন্সটাকে ইন্ট্রোডিউস করে দাও। এই জন্য এটার নাম কি ইন্ট্রোডাক্টরি ইয়েস অথবা ইন্ট্রোডাক্টরি নো। তো যখনই তুমি এটা তুমি সবচেয়ে বেশি হচ্ছে খেয়াল করবা তোমরা যখন প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করতে যাবা, এই যে ইন্ট্রোডাক্টরি ইয়েস অথবা নো এর পর তোমাকে অবশ্যই হচ্ছে কমাটা মনে করে দিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করো, এই দেখো এটা দেওয়ার পর যখন পরিপূর্ণভাবে আমার কি শেষ হইলো, সেন্টেন্সটা শেষ হলো, আমি কিন্তু এখানে ফুল স্টপ দিয়ে দিছি, যেটা আমরা আগের লেসনটার মধ্যেই শিখে ফেললাম। ওকে, আর আমি বললাম কিন্তু এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস কোয়েশ্চেনে সবচেয়ে বেশি তোমরা এনকাউন্টার করবা। কেন? কারণ তোমাদের কোয়েশ্চেনগুলা এসএসসিতে অনেকটাই আসে হচ্ছে কি ন্যারেশনের মতো আর কি, ডাইরেক্ট স্পিচ। কেউ একজন বলে তার উক্তি থাকে, ওটার উত্তরে আরেকজন বলে তার উক্তি থাকে। তো উক্তিকে আমরা কিন্তু হচ্ছে কমা দিয়ে স্টার্ট করি নাকি, আমরা এটা শিখবো প্র্যাকটিসের সময়। আসো। ওকে, তো এটা আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিয়ম, যে ভোকেটিভ কেসের ক্ষেত্রে নাউন অথবা প্রোনাউনকে পৃথক করতে তাদের পরে কমা বসে। তোমার মাথায় এত কিছু প্যাচ খাটানোর দরকার নেই, ভোকেটিভ কেস এটা আবার মনে রাখা লাগবে কিছু না। তুমি জাস্ট একটা মনে রাখবা, কাউকে যদি তুমি তার নামে ডাকো বা কাউকে যদি তার সম্মানের জায়গা থেকে ডাকো বা পদবী থেকে ডাকো, পদবী দিয়ে ডাকো, তখন আসলে তোমাকে কি করতে হবে, কমা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? কমা ব্যবহার করতে হবে। ভাইয়া একটু যদি এক্সাম্পল দিয়ে বুঝাতেন। চলো আসো বুঝি। এই যে সেন্টেন্সটা একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ কাম হিয়ার, ভার্ব দিয়ে যেহেতু স্টার্ট হয়েছে নাকি, ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে, প্লিজ কাম হিয়ার। আমরা একটু কলমটাকে একটু চিকুন বানাই নি নাকি, প্লিজ কাম হিয়ার। আচ্ছা, তো এখানে দেখো কাম হেয়ারের আগে তোমার একজনের নাম আসছে না, স্বপন। কি বলছে? স্বপন প্লিজ কাম হেয়ার, স্বপন এদিকে আসো। তো ভোকেটিভ কেস মানে হচ্ছে সম্বোধন করা হয় কাউকে, হচ্ছে ডাকা, ডাকার ক্ষেত্রে বা হচ্ছে আহ্বান করার ক্ষেত্রে যখন আমরা নাম বা হচ্ছে পদবী ব্যবহার করি, ওটাই ভোকেটিভ কেস। ঠিক আছে? তো এই যে স্বপন, এই স্বপন বলার পর কিন্তু আমরা কি করব, কমা ব্যবহার করব। তাহলে একটা জিনিস মনে রাখলাম, আমরা যখনই সেন্টেন্স শুরু হওয়ার আগে আমরা কি ব্যবহার করতেছি, কারণ নাম বা উপাধি ব্যবহার করতেছি, আমাকে অবশ্যই নাম বা উপাধি বলার পরই হচ্ছে কি করতে হবে, কমাটা ইউজ করতে হবে। সেম গোজ ফর এই যে মাদার, মা, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও বা আমাকে এক গ্লাস পানি দেন। এখানে একটু আসো, 3 নাম্বারটা, এটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কিভাবে? দেখো এখানে পদবিটা বা নামটা কি আসছে, লাস্টে আসছে, দেখছো? তো এটা একটু প্লিজ নোট করবা সবাই খাতার মধ্যে, যখন এই যে এরকম নাম বা উপাধিটা যখন লাস্টে আসবে, ঠিক আছে, তখন কি হবে, ওইটার আগে আমাদের কি দিতে হবে, কমা দিতে হবে। ওইটার কি করতে হবে, আগে আমাদের কি করতে হবে, কমা দিতে হবে। তাহলে কি বললাম, সেন্টেন্সের শুরুতেই যদি হচ্ছে আমাদের থাকে, মানে শুরুতেই হচ্ছে কি আছে, নাম আছে, তারপর সেন্টেন্স আছে, তাহলে আমরা কমাটা কই দিব, সেন্টেন্স শুরুর আগে দিব। আর যদি এমন হয় যে সেন্টেন্সটা হচ্ছে হয়ে গেছে, তারপর হচ্ছে আমার কি আছে, উপাধি বা নামটা আছে, তাহলে ওই ক্ষেত্রে আমরা সেন্টেন্স শেষ হওয়ার পর কমা দিয়ে বাকি নামটা হচ্ছে লিখবো। ঠিক আছে? আর লাস্টে তো শেষ, যদি আমার সেন্টেন্স শেষ হয় অবশ্যই আমি কি করব, ফুল স্টপ দিবই। তো এটা আমি দিয়ে দিলাম। এরপর আসো 4 নাম্বার। 5 নাম্বারটা দেখি আমরা, হাউ আর ইউ ফ্রেন্ড, যে একজনকে ফ্রেন্ড হিসেবে তুমি কি করছো, সম্বোধন করছো। আরেকটা জিনিস যেটা হচ্ছে নোট করবা, যদি কখনো এরকম হয় যে তোমার যে কাউকে ডাকতেছো বা বলতেছো তার হচ্ছে মাঝখানে নামটা আসছে, ঠিক আছে, ওই ক্ষেত্রে তোমাকে কিন্তু কি করতে হবে, ধর এখানে সেন্টেন্সের একটা পার্ট গেল, তারপর এখানে নেমটা আসলো, তারপর এখানে হইলো বাকি পার্টটা হইলো, তখন কিন্তু তোমাকে এই নামের উভয় পাশে হচ্ছে কি করতে হবে, কমা দিতে হবে। এটা খুব একটা বেশি আসে না, তোমাদের এই দুইটা জিনিসই হচ্ছে কি করতে হবে, ফলো করলে চাকাচাক নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে? তো এটা নিয়ে আর আমরা কথা বেশি একটা না বাড়াই, আমরা পরেরটায় চলে যাই। হ্যাঁ, এটা তো তোমরা আশা করি সবাই ধরনের সেন্টেন্স দেখছো। ইফ ইউ কাম আই শেল গো, যদি তুমি আসো আমি যাব। ইফ ইট রেন্স আই উইল নট গো টু কলেজ, যদি বৃষ্টি হয় আমি যাব না। তো এটা একটু সবাই নোট নিবা, যখনই হয় যে এই ইফযুক্ত যে ডিপেন্ডেন্ট ক্লজ, আমি ড্যাম শিওর যে তোমরা সবাই FRBB 26 এর এখন যেহেতু এই ক্লাসটা করতেছো, তোমরা আগের প্রিভিয়াস সবগুলো ক্লাস করেছো ইনশাল্লাহ, ওই ক্লাসগুলোর নলেজ কিন্তু এখানে কাজে লাগবে। কেমন? যেমন তোমরা শিখেছিলা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে যে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বলে একটা টার্ম আছে, বা আমিও হচ্ছে অন্য বিভিন্ন টপিক বডিকে তোমাদের বলছি। তো ডিপেন্ডেন্ট ক্লজটা যখন বাক্যের শুরুতে আসে, তখন তোমাকে কি করতে হয়, ডিপেন্ডেন্ট ক্লজটা শেষ হলে কি করা লাগে,
কমা দেওয়া লাগে। তো এখানে যেহেতু তোমাদের স্পেসিফিক ইফ দিয়ে বেশি কোয়েশ্চেন আসে, এখানে ইফটাই হচ্ছে বলা হয়েছে, বাট ইফ বাদেও কিন্তু তোমার অনেকগুলা ক্লজ মার্কার আছে। কি কি আছে ক্লজ মার্কার? কি যেগুলো আর কি ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করে বাক্যের শুরুতে বসে। ওয়েন আছে, তারপর কি আছে, ওয়াইল আছে, তাই না? তারপর আরো কি আছে, আনলেস আছে, এগুলো তো দেখছো তাই না, যেগুলো দিয়ে বাক্যের শুরুতে হচ্ছে কি আমার সেন্টেন্সটা শুরু হয় এবং ওইটার মধ্যে একটা মাঝখানে আমরা কমা দিই। বাট আসলে আমরা মাঝখানে কমা না দিই, আমরা যদি এভাবে শিখি যে আমরা ডিপেন্ডেন্ট ক্লজটা শেষ হওয়ার পর একটা কি দিব, এই যে কমা, ইফ ইউ কাম, যদি তুমি আসো, হ্যাঁ ভাই কি হবে এরপর, তাহলে আমার কিন্তু জানার আগ্রহ থেকে যাচ্ছে, মানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আমার কিন্তু পরিপূর্ণ অর্থ আমি পাচ্ছি না। এবং এর পরেরটার মধ্যে ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, হ্যাঁ ভাই কি হবে, আনসার আই উইল নট গো টু কলেজ, আমি কলেজে যাব না। তা আমি আশা করি বুঝাইতে পারছি জিনিসটা কি, যে তোমরা দেখবা যে ইফযুক্ত ক্লসের যদি প্রথমে বসে তাহলে আমাকে কি করতে হবে, কমা দিতে হবে। আচ্ছা, একটা যেহেতু টপিকে আসছে আমি বলে রাখি, ধরো এই ফার্স্ট এক্সাম্পলটাই যদি এভাবে লিখি, উল্টা করে আই শেল গো ইফ ইউ কাম, তাহলে দেখো এখানে কিন্তু আমার ইফটা কোথায় বসে নাই, এখানে আমার ইফটা কোথায় বসে নাই, আমার ইফটা কিন্তু বাক্যের স্টার্টিং এ বসে নাই, বরং কোথায় বসছে, মাঝখানে, মানে ডিপেন্ডিং ক্লজটা আমার কোথায়, শেষে বসছে। ওই ক্ষেত্রে কিন্তু আমার আর কোনো কমা দেওয়ার কোনো ধরনের কষ্ট করা তোমাদের লাগবে না। ঠিক আছে, বুঝাইতে পারলাম ইনশাল্লাহ। তোমরা অবশ্যই আশা করি সুন্দর মতো হচ্ছে খাতায় নোটগুলো নিতে পারতেছো। এখন বলতে পারো ভাইয়া এতগুলা নিয়ম আমরা কিভাবে মনে রাখবো, এত নিয়ম না, বিশ্বাস করো এত নিয়ম না। তোমরা যখন প্র্যাকটিস করতে করতে করবা দেখবা আর এগুলা তো আসলে বুঝি, যেটা তোমরা মনে করো এত বেশি পড়া লাগে না, কারণ এখন তুমি শিখলে তুমি আরো ভালো পারবা। ঠিক আছে, কমার বিষয়টাই তোমাদের একটু ঝামেলা, আর কিচ্ছু না। চলো এরপরটা আসি, এই যে, আরে ভাই এটা আসলে আচ্ছা, এটারে তোমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বের পর কমা হয়। এখন ডাইরেক্ট স্পিচ তো ভাই জানি না, এত কিছু জানা লাগবে না, এখান থেকে যাই না ফেলো। এই যে দেখো এই লাইনটা লিখছে না, ইউ সেইড, তারপরে যে একজনের স্টেটমেন্ট দিছে, ধরো আমি বলতেছি যে আমি তোমাদের যে এখন এইমাত্র বললাম যে তোমরা নোট করো নাহলে হচ্ছে ভালো করবা না, বা ধরো তোমরা অনেক ভালো করে ফেলার টেস্ট, আমি বললাম কি হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ, যেটাই যেখানে লেখা আছে, হ্যাঁ, তোরা হামজা ভাইয়া সেইড হোয়াট আ হ্যাপি নিউজ ইট ইজ, তাহলে এখানে আমি কথাটা কি বলছি, হোয়াট আ হ্যাপি নিউজ ইট ইজ, এই যে আমি এক্স্যাক্টলি যে কথাটা বলছি এটাই যখন তুমি লিখার মধ্যে লিখবা তখন তোমাকে অবশ্যই কি করতে হবে, এটা তো তোমার উক্তি না, এটা কার উক্তি, আমার উক্তি, তাহলে তোমার উক্তিটাকে কি করতে হবে, স্পেশাল ভাবে লিখতে হবে। তখন ওই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করছো, ইনভার্টেড কমা ব্যবহার করছো, তাই না? আমরা এখন কমা পড়তেছি, তো ভাইয়া ইনভার্টেড কমা বলতেছেন কেন, আসছে এই জন্য বলতেছি, সামনে ইনভার্টেড কমা আসবে তখন হচ্ছে আমরা এটা নিয়ে ডিটেল কথা বলবো। বাট এখানে যে রুলটা আছে ওইটা কি বলতেছে, এখানে যে জিনিসটা তোমার জানতে হবে, এই যে দেখো একটা ভার্ব আছে না, ধরো আমি এখানে হামজা ভাই লিখছি, হামজা ভাই বা স্যার, হামজা স্যার, এই যে সেইট, এটাই হচ্ছে কি আমার রিপোর্টিং ভার্ব। এই যেখানে যে একটা কথা বলছে রিপোর্টিং ভার্ব, এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। কেন ভাই এটার নাম রিপোর্টিং ভার্ব কেন? কারণ এইটাই আসলে তো জানাচ্ছে, রিপোর্ট করতেছে যে হামজা ভাই এটা বলছে, তার মানে এই ভার্বটা দিয়ে যে হামজা ভাই বলছেন, মানে আরেকজনের কথা তুমি জানাচ্ছ, এই জন্য এটাকে কি বলতেছে, রিপোর্ট করা। আমরা খবর যখন দেখি আমরা কি করি, রিপোর্টে একটা ঘটনা ঘটে, কেউ কিছু বলে, ওইটা হচ্ছে সাংবাদিকরা কি বলে, আবার বলে, তো ওনার কথাগুলোই কিন্তু হচ্ছে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, তাহলে ওইটাই আসলে একটা কি, রিপোর্ট। তুমি আজকে কিন্তু জানলা রিপোর্ট জিনিসটা কি, এটাও জানা ফেললা। তো এখন কি ভাইয়া মুদ্রা কথা কি বা মেইন কথা কি, মেইন কথা একটাই, যখনই তোমরা দেখবা যে একটা সেন্টেন্স এভাবেই স্টার্ট হয়েছে যে হি সেইড, তারপর শি সেইড, ইউ সেইড, তোমাকে সেইডের পর বা অন্য কোনো ভার্ব থাকতে পারে, ওইটার পর তোমাকে কি করতে হবে, কমা দিতে হবে। কি করতে হবে, কমা দিতে হবে। ওকে, এটাই। আচ্ছা, এরপর এই জিনিসটা একটু তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে ফেলবা, আর যারা কষ্ট করে নোট করতেছো তারা নোট করবা যে এখানে কিছু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ওয়ার্ড বা ফ্রেজ আছে যেগুলোর পর তোমাকে অবশ্যই হচ্ছে কি করতে হবে, কমা দিতে হবে। কোথায় কমা দিতে হবে এটা পরে বলতেছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। নিয়েছো? ও ওকে, সিগনেচার পোজ ডান। তো আমরা আসো দেখি, ফর এক্সাম্পল, আমিও বলছি ফর এক্সাম্পল, আসো ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পলের মধ্যে ফর এক্সাম্পল আছে, তারপর কি আছে, ফর ইনস্ট্যান্স আছে, তারপর তোমাদের জন্য পরিচিত একটা ওয়ার্ড কি আছে, অ্যাজ এ রেজাল্ট, না? এটা তোমরা অনেক চিনো। তারপর কি আছে, এই যে অন দ্য আদার হ্যান্ড,
তারপর কি আছে অফকোর্স, তারপর কি আছে এই যে মোর ওভার, এগুলো তোমাদের পরিচিত ওয়ার্ড। তারপর যে হাউ এভার, এইগুলা যখন আমার বাক্যের শুরুতে থাকবে তখন এইগুলার পর আমি একটা কি দিব, কমা দিব, এগুলোর পর একটা কি দিব, কমা দিব। যেমন যেমন মোর ওভার দে নিউ হু হ্যাড ডান ইট, তো মোর ওভারটা দেখো বাক্যের স্টার্টিংয়ে হয়েছে, আমরা কিন্তু এখানে একটা কি দিয়েছি, কমা দিয়েছি। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে তো মাঝখানে দেওয়া, হ্যাঁ ওই যে সেম একটু আগে একটা বললাম না ভোকেটিভ কেসের রুলটার মধ্যে কারণ নাম বা কারো পদবি যদি মাঝখানে থাকে, ওরকম সিমিলারলি যদি আমাদের এই ওয়ার্ডগুলা কখনো সেন্টেন্সের কোথায় আসে, মাঝে চলে আসে, ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, এটার আগে একটা আমরা কমা দিব আর এটার কি করব, পরে একটা কি দিব, কমা দিব। ঠিক আছে, আচ্ছা একটু হিজিবিজি লাগছে, ঠিক আছে আমি মুছে দিচ্ছি। এই যে আগে একটা কমা দিব, পরে একটা কমা দিব, যদি মাঝে এই ওয়ার্ডগুলা বসে, ঠিক আছে, যদি মাঝে এই ওয়ার্ডগুলা বসে, ঠিক আছে, তাহলে আমি এখানে রেখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, মাঝে হলে এখানে হচ্ছে কি হবে, ওয়ার্ডটা বসবে, যেমন আমি একটা লিখে দিই তোমাদের, হাউএভার ধরো, হাউএভার। আর শুরুতে হলে, এগুলা লাস্টে কখনো হয় না, হ্যাঁ এটা হয় মাঝে হবে নাহলে শুরুতে হবে। শুরুতে হলে কি হবে, হাউএভার, তারপর হচ্ছে কি কমা, তারপর আমার সেন্টেন্সটা চলবে। সরি, ওকে। তো এইটা এতটুকু হচ্ছে তোমাদের জানা ইম্পর্টেন্ট, তো তোমরা হচ্ছে এটা প্লিজ নোট করে ফেলবা বা হচ্ছে খাতায় তুলে ফেলবা। ওকে, তো আসো আমরা পরেরটায় চলে যাই। আচ্ছা, ইতিমধ্যে তোমরা ট্যাগ কোয়েশনের ক্লাস সম্ভবত করে ফেলেছো, তো আমরা জানি যে ট্যাগ কোয়েশন যে ট্যাগ পার্টটা, এইটার আগে আমাদের সবসময় একটা কি দিতে হয়, কমা দিয়ে নিতে হয়। এটা আমি বিলিভ করি যে তোমরা ট্যাগ কোয়েশনে শিখেছো, তারপরও যারা প্রথম হইতে পারে আমার ক্লাসটা করতেছো, এটা দিয়ে স্টার্ট করছো, তাদের জন্য বলে রাখি এই যে এই লাস্টের যে পার্টটা না, এটাকে বলা হয় ট্যাগ কোয়েশন। কেন? কারণ তুমি ফার্স্টে একটা নর্মাল সেন্টেন্স বলো, উই আর মিটিং টুনাইট, আমরা আজকে রাতে দেখা করতেছি, তারপর তুমি বাংলায় বলো না দেখা করতেছি না, এই যে তুমি একটা কোয়েশ্চেন জুড়ে দিলা তোমার একটা নর্মাল কথার সাথে, এটা কি বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। আমরা অহরহ কি করি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে কি করি, ট্যাগ করি না? ধরো আমার রিভিউ তোমরা কি করো, আমাকে ট্যাগ করেছো, এই অনেকদিন হয়েছে তোমাদের, অনেকদিন পর আজকে আমি বলতেছি যে রিভিউর বিষয়টা তোমাদের মিস করতেছি। তো দেখি এই ক্লাসটা করার পর হচ্ছে কার রিভিউ সবচেয়ে বেশি সুন্দর হয়। আর আমার কিন্তু মনে আছে যে কার কার রিভিউ হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে, ঠিক আছে। সো থ্যাংক ইউ গাইস তোমাদের যারা হচ্ছে ই করতেছো, আমার খুব ভালো লাগে কি, আমার না শুধু, তুমি যে এফআরবিবির সব টিচারদের তোমরা এত সুন্দর সুন্দর নোট করতেছো না, রিভিউটা বড় না, বড় হচ্ছে তোমরা যে নোট করতেছো, আনন্দ করে শিখতেছো, ভালো মতো জানতেছো, তোমাদের যে একটা লাইফে আমরা ভ্যালু ইনপুট করতে পারতেছি, এটাই সবচেয়ে বড় একটা বিষয়, ঠিক আছে, কারণ এটা থেকে যাবে। তো আমি একটা ছোট কথা বলি, যারা ট্যাগ কোশ্চেন জানো না, ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে কি, তুমি যে কি করো ছবি পোস্ট কি করো, ট্যাগ করো না মানে জুড়ে দাও, ওরকম হচ্ছে কি একটা কোয়েশ্চেন যখন তুমি একটা নর্মাল কথা বলার পর এটার সাথে জুড়ে দাও, তখন ওটাকে কি বলা হয়, ট্যাগ কোয়েশ্চেন। আরেকটা দেখি, শি ইজ টল, সে লম্বা, ইজেন শি, সে কি লম্বা না? একটা কথা বলার পর তুমি আসলে বলো না আরে এটা তো অনেক দামি, ফ্রেন্ডের ফ্রেন্ড দেখে হইতেছে আসলেই, তো তুমি বলছো দামি না, তাহলে এই জিনিসটাই, এটাই হচ্ছে কি ট্যাগ কোয়েশ্চেন। তো ট্যাগ কোয়েশ্চেনের আমার ট্যাগ পার্টের আগে সবসময় কি করতে হবে, একটা কমা দিয়ে নিতে হবে। আচ্ছা, তবে এখানে ওই আগের নিয়মটার মতো আরো কিছু হচ্ছে অ্যাডভার্ব আছে, ঠিক আছে, অ্যাডভার্বগুলো কি কি, ফ্র্যাঙ্কলি আছে, আনফরচুনেটলি, আমরা একটু কালারটা চেঞ্জ করি, অনেক কিছু হলুদ হলুদ হয়ে গেছে সবকিছু, তাই না? আচ্ছা, এই যে দেখো ফ্র্যাঙ্কলি আছে, তারপর হচ্ছে আনফরচুনেটলি, লাকিলি, তারপর হচ্ছে প্রবাবলি, এইগুলা অ্যাডভার্ব যখন সেন্টেন্সের প্রথমে থাকবে, কোথায় থাকবে, প্রথমে, সেম রুল দেখো ভাইয়া, জাস্ট আমাদের জানা লাগতেছে কি কোন ওয়ার্ডস গুলা প্রথমে বসলে আমরা জানি সবসময় কি হবে, ওটা ওটা লেখার পর কমা দিতে হবে, মাঝখানে বসলে আগে পরে দুই জায়গায় কমা দিতে হবে, ঠিক আছে, এই হচ্ছে নিয়মটা সেম। যেমন 2 নাম্বার এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি, আনফরচুনেটলি আই ফেলড ইন দ্য এক্সামিনেশন, যে আনফরচুনেটলি আমি এক্সামিনেশনে কি করছি, ফেল করছি, তো এখানে আনফরচুনেটলি পর আমাকে একটা কি দিতে হবে, কমা দিতে হবে। তারপর প্রবাবলি ইট উইল রেন টুনাইট, সম্ভবত আজ রাতে বৃষ্টি হবে, এই যে প্রবাবলির পর তুমি কি করছো, কমা দিছো, এগুলো খুবই ইজি, এই কয়েকটা ওয়ার্ডের বাইরে আসলে ওরকম ভাবে আসে না, তো তোমাদের জন্য প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, এরপরটা একটু ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা অনেকে হচ্ছে যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং লিখে আমরা লিখতে ভুলে যাই,
পার্টিসিপল ফ্রেজের পর কমা বসে। পার্টিসিপল ফ্রেজ কি ভাইয়া? এই যে দেখো, আমরা অনেক সময় বলি না যে হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক শি ওয়েন্ট হোম, যে কাজটা শেষ করে সে কি করছে, আমরা এটা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে, যে কাজটা শেষ করে সে বাসায় চলে গেল। তো এখানে পার্টিসিপল ফ্রেজ হচ্ছে ফার্স্ট পার্টটা, যেখানে একটা কাজ উনি শেষ করছে, একটা কাজের কথা বলা থাকবে, ওখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আকারে দেওয়া থাকবে না, মানে কিভাবে দেওয়া থাকবে, পার্টিসিপল আকারে, মানে ভার্ব প্লাস আইএনজি আকারে দেওয়া থাকবে। কি আকারে দেওয়া থাকবে? ভার্ব প্লাস আইএনজি। তো আমি একটু লিখে দিচ্ছি, ধরো ভার্ব প্লাস আইএনজি, তারপর কিছু ওয়ার্ডস থাকবে অবশ্যই, সাম ওয়ার্ডস। এটা যখন বাক্যের শুরুতে আসবে, তারপর ধর এখানে মেইন সেন্টেন্স, আমি এখানে সংক্ষেপে লিখতেছি। মেইন সেন্টেন্স তো আমরা আশা করি তোমরা জানো, তারপরও মেইন সেন্টেন্সের মধ্যে কি থাকে, সাবজেক্টস থাকে, তারপর কি থাকে, ফাইনাইট ভার্ব থাকে না। আমরা অলরেডি যারা প্রিভিয়াস ক্লাস করছি আমরা কিন্তু জানি ফাইনাইট ভার্ব জিনিসটা কি। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, তারপর অবজেক্ট থাকতেও পারে, তারপর কি থাকতে পারে, মডিফায়ার, নাকি মডিফায়ার। তাহলে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা আমার, ঠিক আছে, এটা আমার কি বেসিক স্ট্রাকচারটা। ওকে, বেসিক স্ট্রাকচারটা কি আসলো আমার, যে আমি ভার্ব প্লাস আইএনজি এই পার্টটা থাকবে, এটা মাস্ট, এটা মাস্ট, খেয়াল রাখবা তোমরা সবাই, যে এই পার্টটা আমার কি থাকবে, উপস্থিত থাকবে, এটার পর কিছু ওয়ার্ডস বলা থাকবে। আমরা একটু মিলাই, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, এই যে ফিনিশ দ্য ওয়ার্ক, তারপর কমা দিয়ে আমার মেইন সেন্টেন্সটা থাকবে। এই যে দেখো, সি হচ্ছে আমার সাবজেক্ট, তারপর ওয়েন্ট হচ্ছে আমার কি ভার্ব, আর হোম এটা আমার কি মডিফায়ারের মতো আসছে, ঠিক আছে। তোমরা জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে, যখন তোমরা দেখতেছো যে একটা সেন্টেন্সের আগে এরকম কিছু ওয়ার্ডস দেওয়া আছে, এটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে স্টার্ট হয়েছে, তখন তোমাকে কি করতে হবে, সাবজেক্টের আগে একটা কমা দিয়ে দিতে হবে। এই যে সাবজেক্টটা সি না, এখানে আগে তোমরা কি করছো, কমা দিয়ে ফেলছো, ঠিক আছে। ওকে, ডান। আরেকটা এক্সাম্পল চাচ্ছ, আসো আরেকটা এক্সাম্পল করি, আরেকটা এক্সাম্পল করি। এটা আশা করি তুলে ফেলছো তোমরা, নাকি তুলে ফেলো নাই? আহা, আগে বলবা না, ঠিক আছে। ওকে, আরেকটা এক্সাম্পল যদি আমরা বলি যে দেখো কি বললাম, সলভিং দ্য ম্যাথ হি বিকেম ভেরি হ্যাপি। তাহলে এখানে আমি যদি এখন কমাটা না দিতাম, তাহলে কি হতো, সলভিং দ্য ম্যাথ হি বিকেম ভেরি হ্যাপি, আমি কিন্তু বুঝতাম না আমার কোথায় একটা ব্রেক দিতে হবে, কোথায় থামতে হবে, একটা পজ নিতে হবে। তো এই যে দেখো, আমি সবসময় কি চিন্তা করবো, আমি দেখতেছি ভার্ব প্লাস আইএনজি আছে, তারপর কিছু ওয়ার্ডস আছে, ওয়ার্ডসের পরে আমি দেখবো এখানে কি আছে কিনা, আমার কোনো সাবজেক্ট আছে কিনা। যদি সাবজেক্ট থাকে, আমি সাবজেক্টের আগে কি করবো, একটা কমা বসিয়ে দিব, শেষ। এতটুকুই, জটিল করার কোনো কিছু নাই, এতটুকু ভাবেই টোটকা ভাবে মনে রাখলে হবে, সিম্পল ভাবে, যে আমি জাস্ট সাবজেক্টের আগে হচ্ছে কি করব, কমা বসায় দিব। ডান ডান ডান। এরপর আসো চলে আসি, ডাইরেক্ট স্পিচে বক্তার কথা অবিকল উদ্ধৃত বল মানে কি মেনশন করতে আমার ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। আচ্ছা, তো আমি আসলে কি করলাম, আমি এর মাধ্যমে তোমাদের কমা কিন্তু শেষ করে দিলাম, ঠিক আছে, কমার পার্টটা আমাদের শেষ, কমার পার্টটা শেষ। কমার পার্টটা শেষ। এবার আমরা কোথায় আসবো, ইনভার্টেড কমা। ফুল স্টপ আর কমার পরে সবচেয়ে বেশি যে পাঞ্চুয়েশন মার্কটা তোমাদের হচ্ছে কাজে আসবে, সেটা হচ্ছে কি কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা। চলো আমরা স্টার্ট করি, বিসমিল্লাহ। ইনভার্টেড কমা আমরা একটা আঁকি আগে, নাকি একটা খেয়াল করো তো, দেখা যায়, হ্যাঁ দেখাতে যায়। আচ্ছা, এইটাকে আমি যেভাবে আঁকছি, এটাকে আমি ঠিক উল্টা ভাবে আঁকছি না, এটা যেভাবে আঁকছি এটাকে উল্টা ভাবে আঁকছি না। ইংলিশে উল্টাটাকে কি বলা হয়, ইনভার্টেড। কি বলা হয়, ইনভার্টেড। উল্টাটাকে কি বলা হয়, ইনভার্টেড। আবার এটার নাম কেন ভাই কোটেশন মার্ক দিল, কারণ এটা দিয়ে আমরা কারো উক্তি কি করি, বিশেষভাবে মার্ক করে রাখি, এই জন্য এটার নাম কি, কোটেশন মার্কই নাম দিয়ে দেওয়া হয়েছে। এটার কাজ হচ্ছে কি, কোট বা হচ্ছে উক্তি, এটাকে কি করা, মার্ক করে রাখা, এই জন্য এটার নাম কি হয়েছে, কোটেশন মার্ক। তো এইটা ব্যবহার তোমাদের খুব বেশি হচ্ছে ব্যবহৃত হবে কোথায়, তোমাদের পরীক্ষার মধ্যে, প্র্যাকটিস কোয়েশ্চেনে, সব জায়গায়। তো আমরা ফুল স্টপ মাস্টার করে ফেলছি,
কমা মাস্টার করে ফেলছি। খুব বেশি কিন্তু হচ্ছে আমাদের প্যারা নেওয়া লাগে নাই। কিছু জিনিস তোমরা আগে থেকে জানতা, কিছু জিনিস এখন আবার জেনে গেলা, তাই না? তো আসো, ডাইরেক্ট স্পিচে বক্তার কথা অবিকলভাবে, এই কথাটা কিন্তু আমি অলরেডি তোমাদের বুঝাই ফেলছি। কখন বুঝাইছি? ওই যে যে একটা আমার কথাটা, আমি যে কথাটা তোমাদের বলছি, কথাটা তুমি আরেকজনকে যখন রিপোর্ট করবা বা বলবা, রিপোর্টিং ভার্বের যে এক্সাম্পলটা দিতে গেলাম, তখন বলছি না, এটা কিন্তু সেম ব্যাখ্যাটাই। জাস্ট আমাদের জানতে হবে যে আমি এক্সাক্ট যে কথাটা হচ্ছে বলছি, আমি বলছি বা হচ্ছে কেউ বলছে, এই যে মাদার সেইড, ওই কথাটার আমার আগে পরে কি দিতে হবে? ইনভার্টেড কমা দিতে হবে। এই যে দেখো, ইনভার্টেড কমা দিয়ে দিস, দেখছি কেন? এই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ কথাটা কার? মা বলছে। তো এই যে আমরা কিন্তু ওই সময় শিখছিলাম যে এই যে সেইডের পর আমরা কি করছিলাম? কমা দিয়েছিলাম। কিন্তু আমরা স্টেটমেন্টটা বা সেন্টেন্সটা শুরু করেছি কিভাবে? ইনভার্টেড কমা দিয়ে, বা ইনভার্টেড কমার মধ্যে সবসময় আমাকে কি করতে হবে? সেন্টেন্সটা রাখতে হবে। কোন সেন্টেন্সটা? যেটা একদম ডাইরেক্ট স্পিচ। এখন ডাইরেক্ট স্পিচ কি ভাইয়া? আমার কথা যে এখন তোমরা শুনতেছো না, এখন ধরো তুমি যে আমার কথা শুনতেছো, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এখন ধরো তোমার এক ফ্রেন্ড ক্লাস তোমার সাথেই করে এফআরবিবিতে, বা ও ক্লাসটা মিস করছে, তো ওর সাথে তোমার দেখা হয়েছে, ও তোমাকে বললো, এই ভাইয়া কি কি বলছে রে, তো তুমি যদি হুবহু আমি যা বলছি ওইটাই বলো, যে হামজা কইছে এই তোমরা ভালো মতো পড়ো, এটা করো, এটা করো, এটা করো, প্যাম 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 প্যাম, এরকম। তো এটা হচ্ছে কি হবে? ডাইরেক্ট স্পিচ। আর তুমি যদি তোমার মতো ব্যাখ্যা করো, যে হামজা ভাইয়া বলছে আমাদের এটা করতে, উনি নাইলে এটা করবে, উনি, তিনি, সে, এইভাবে যদি বলো, তাহলে ওটা হবে কি? ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচ সবসময় হচ্ছে কি করা লাগে? ইংলিশের মধ্যে আমরা কি করব? কোটেশন মার্ক বা ইনভার্টেড কমার মধ্যে লিখবো। ওকে? আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কারণ এটা সবচেয়ে বেশি আসে তোমাদের। ওকে, এরপর দ্য গার্ল সেড টু হার মাদার, এখানেও সেম, সেড টু হার মাদার। এই যে আমার যখন পার্টটা শেষ হবে, আগের গুলোর মধ্যে আমরা দেখছি সেইডের পরই হচ্ছে উক্তিটা আসছে, বাট এখানে কাকে বলছে এটাও বলে দিচ্ছে, সেড টু হার মাদার, মানে এক্সট্রা কিছু ওয়ার্ডস থাকতে পারে, কোনো প্যারাখার কিছু নাই। ওটার পর আমরা কি করছি? কমা দিছি। আর আমাদের যেই এক্স্যাক্ট যেই হচ্ছে আমার স্পিচটা, ওটা কি ছিল? কাইন্ডলি অ্যালাউ মি টু অ্যাটেন্ড দ্য ফাংশন, এই পার্টটা হচ্ছে চলে আসছে, তাই না? তো আমরা এই পার্টটাকে কি করছি? কোটেশন মার্কের আন্ডারে হচ্ছে লিখে ফেলছি। জাস্ট এতটুকুই, যে তুমি যখন কারো কথাকে হচ্ছে হুবহু হচ্ছে লিখবা, তখন তোমাকে কি করতে হবে? তার কথাটাকে ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের মধ্যে লিখতে হবে। শেষ, ডান ডান ডান। এবার কোনো কবিতা, গদ্য বা রচনার টাইটেল বা কারো হচ্ছে নাম, যেটা কিছু যেটা আর কি একদম স্পেসিফিক। ফর এক্সাম্পল কি, যে ধরো টিনটার্ন অ্যাবে, এটা হচ্ছে একটা কি পয়েম। কার পয়েম? ওয়ার্ডসওয়ার্থের। ওয়ার্ডসওয়ার্থ একজন ফেমাস হচ্ছে পয়েট, তার হচ্ছে কি একটা পয়েমের নাম কি? টিনটার্ন অ্যাবে। তাহলে এইটার নাম তো আসলে কি একটা টাইটেল না? টাইটেল না, বিশেষ কিছুর নাম না। এই যে বিশেষ কোনো নাম কোনো কিছুর, এটাকে আমাকে কি করা লাগে? ইনভার্টেড কমার মধ্যে বা হচ্ছে কোটেশন মার্কের মধ্যে লিখা লাগে। তো এটা তোমাদের খুব একটা সচরাচর আসে না, বাট নলেজ এনরিচের তো আসলে কোনো সীমা নেই, এই জন্য বলে দেওয়া। তোমরা অবশ্যই হচ্ছে আমাদের স্লাইডগুলো পেয়ে যাবা, তো ওখানে তুমি এটা পেয়ে যাবা। ওকে, তো এত প্যারা খাওয়ার কিছু নাই। চলো এবার আমরা আরেকটায় চলে আসি, যে কোনো প্রবাদ বাক্য ডাইরেক্ট স্পিচ যেমন হচ্ছে আমরা কি করি? ইনভার্টেড কমার মধ্যে লিখি, তেমনি একদম ইউনিভার্সাল ট্রুথ যেই জিনিসগুলো আছে, এটা কি বলা হয়? প্রবাদ বাক্য নাকি? প্রবাদ বাক্য আমাকে কি করতে হয়? কোটেশন মার্কের মধ্যে লিখতে হয়। ফর এক্সাম্পল, দেয়ার ইজ এ প্রোভার্ব কমা, কারণ আমি যখনই একটা কিছু ইনভার্টেড কমা দিয়ে লিখবো, এটা শিওর থাকবা যে এটার কি থাকবে? আগে বা হচ্ছে পরে আমাকে কি করতে হবে? কমা দিতে হবে। ভাই পরে মানে আপনি আগে দিলেন? আরে চিল 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 চিল, জানবা, এটা জানার জন্য ক্লাসটা করতে থাকো। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। তো তোমাকে যে জিনিসটাই শিখতে হবে ভালো মতো শিখতে হবে। হ্যাঁ, জাস্ট কম পরে পরীক্ষায় পাশ করে ফেললাম, ভালো হয়ে গেল টেস্ট এক্সামটা, এক সময় কিন্তু তোমার এটা খেসারত দিতে হবে, হ্যাঁ, পেনাল্টি দিতে হবে। সো ভালো হয় যে তোমার ক্যাপাসিটিতে সুযোগ সুবিধার মধ্যে যতটুকু তুমি ম্যাক্সিমাম শিখতে পারো, তুমি অবশ্যই কি করবা? শিখবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো আসো আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে আসি। এটা কি? অ্যাপোজিটিভ। এটা কি? অ্যাপোজিটিভ। তার মানে কিন্তু আমাদের ইনভার্টেড কমা শেষ। এই ইনভার্টেড কমা, এই ফার্স্ট রুল এবং লাস্টের একটা দুইটা জানলেই কিন্তু তোমাদের কাজ শেষ। হ্যাঁ, আরে সত্যি ভাই, হ্যাঁ শেষ। হ্যাঁ, কোনো হচ্ছে প্যারা খাওয়ার কিছু নাই। হ্যাঁ ভাই, শেষ শেষ, টেনশন নিস না ভাই, শেষ। ভাই আপনি তাহলে এখন বলতে পারো যে ভাই আপনি তো শেষ করে আবার পড়াইতেছেন কেন? আরে ওই পাঞ্চুয়েশন নিয়ে তোমাদের প্যারা শেষ। পাঞ্চুয়েশন আর একটা জিনিস শিখো, আর বেশি নাই, একটু অল্পই আছে, এত বেশি নেই। আচ্ছা, এবার আমরা শিখবো কি? অ্যাপোজিটিভ। কি শিখবো? অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি একটা কি? কমা,
কিন্তু এই কমার কাজ কি, নিচে না বসে কোথায় বসে, উপরে বসে, তাই না? তো প্রথমেই কোনো কিছুর অধিকার বুঝাইতে, মানে কারো কিছু, এটা বুঝাইতে হচ্ছে আমাকে কি করা লাগে, প্রপার নাউনের পর হচ্ছে কি করা লাগে, আমাকে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস লেখা লাগে। আচ্ছা বুঝো নাই? আচ্ছা বুঝাই। ফর এক্সাম্পল ধরো রেদন ভাইয়ার পড়ানো, ঠিক আছে, তাহলে আমরা লিখি আরে না, রেদনের পড়ানো পরে, এই যে তোমরা ক্লাস করতেছো এটার নাম কি, রেদোয়ান্স মেথড, রেদোয়ান্স মেথড। এই যে আনস, এটার আগে তোমরা অবশ্যই একটা তো কমা দেখতে পাও নাকি উপরে, এটাই হচ্ছে কি অ্যাপোস্ট্রফি, এটাই কি অ্যাপোস্ট্রফি। তাহলে এই যে রেদোয়ান্স মেথড আমরা এটা দিয়ে বুঝে ফেলবো। তাহলে রেদোয়ান্স মেথড ইজ আওয়ার ফেভারিট এডটেক প্ল্যাটফর্ম, নাকি? সত্য বললাম না মিথ্যা বললাম? হ্যাঁ অবশ্যই সত্য বললাম, তাই তো? এই যে রেদোয়ান্স মেথড, এই যে রেদোয়ান এর মেথড, তারপর তোমাদের কারো ধরো মোবাইল, ফর এক্সাম্পল রাজু, রাজুস ফোন, তারপর কি সালমাস ব্যাগ, জোহিরস লুক, আর কি আছে, ক্রিকেটারের কথা বলি, মুস্তাফিজ বোলিং, তাসকিনস বোলিং। এই যে এতগুলো উদাহরণ দিলাম সবগুলোই কিন্তু আসলে কারো না কারো প্রপার মানে নাম। এই নামের পর যদি কোনো একটা জিনিস তার অধিকারে আছে এটা বুঝাতে চাই আমরা, তখন আমাকে অবশ্যই কি করতে হবে, কি করতে হবে, উপরে একটা কমা দিয়ে এস লিখতে হবে। এটা কি বলা হয়, অ্যাপোস্ট্রফি, উপরে কমাটাকে, তাই না? অ্যাপোস্ট্রফি বলা হয়। তো অ্যাপোস্ট্রফি আর দুই একটা জিনিস আছে। তো আমরা যদি স্লাইডের এক্সাম্পলগুলো বলি, এখানে যদি দেখি সিয়ামস প্যান ইজ নাইস, এই যে কার প্যান, সিয়ামের প্যান। দিস ইজ মাহবুবস হাউস, কার হাউস, মাহবুবের হাউস। তাহলে এই যে এটাই ভাবে আমাদের লিখতে হবে। ওকে, এখন ধরো এমন একটা ওয়ার্ড আছে যেটা লাস্টে অলরেডি এস দেওয়া আছে, ওইটার ক্ষেত্রে তুমি মাঝখানে অ্যাপোস্ট্রফি না দিয়ে এস এর পরে হচ্ছে আমরা কি দিব, সবসময় অ্যাপোস্ট্রফি দিব। কেমন, যেমন ধরো তুলি রিডস ইন আ গার্লস কলেজ। তোমরা অবশ্যই যারা এখন ক্লাসটা করতেছো অনেকে বয়েজ স্কুলে পড়ো, অনেকে আবার কোথায় পড়ো, গার্লস স্কুলে পড়ো। তাহলে এই যে বয়েজ গার্ল এটা কিন্তু সিঙ্গুলার ভাবে না, কারণ তুমি তো একা একটা বয় বা একটা গার্ল স্কুলে পড়ো না, মেয়েরা পড়ে গার্লস, ছেলেরা পড়ে বয়েজ, তাই না? তো এই জিনিসটাই তো আমরা যদি এইভাবে লিখি বয়েজ অথবা গার্লস, তখন আমাকে কি করতে হবে, প্লুরাল যদি কিছু থাকে বা সিঙ্গুলার হোক এটা যদি এস দিয়ে শেষ হয় তাহলে আমাকে কি করতে হবে, উপরে হচ্ছে কমা দিয়ে বাকিটা লিখতে হবে। এখন কোশ্চেন আসতে পারে ভাইয়া এটাও কি তাহলে ওই সেম অধিকারে থাকাই বুঝাবে যে ছেলেদের মেয়েদের? হ্যাঁ, ওই ক্ষেত্রেও অ্যাপোস্ট্রফিটা সেম কাজই করবে। হ্যাঁ, অধিকার বুঝাবে, যে এর, বাংলায় আমরা এর বলি না, এর হিসেবে কাজ করবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, ডান। চলো আচ্ছা, এবার কি বলতেছি আমরা, যে যেসব প্লুরাল নাউনের পর এস বাই এস থাকে না, এইমাত্র বললাম যে যেটার লাস্টে এস বাই এস থাকে। সিমিলারলি যেগুলোর লাস্টে ধরো প্লুরাল হয়েছে বাট এস বাই এস নাই, সেক্ষেত্রেও আমরা পজিটিভ গঠন করতে, পজিটিভ মানে ওই যে অধিকারে থাকা বুঝাইলাম। হ্যাঁ, আমরা এতক্ষণ সেম একটা জিনিসই বুঝাচ্ছি, যে অধিকারে কোনো কিছু কারো অধিকারে আছে বুঝাইতে আমরা কি করব, অ্যাপোস্ট্রফিটা মেইনলি হচ্ছে কি করব, আমরা ব্যবহার করব। ঠিক আছে, এই যে চিলড্রেন্স, তারপর হচ্ছে মেন্স, এগুলা কিন্তু প্লুরাল ফর্ম, এন ম্যান একটা প্লুরাল ফর্ম, চাইল্ডের হচ্ছে প্লুরাল কি, চিলড্রেন। কিন্তু এগুলার আমাকে যখন আমি বুঝাবো যে বাচ্চাদের, তখন কিন্তু আমার অবশ্যই একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে কাজটা করা লাগবে। ঠিক আছে, তো এই রুলটা খুবই ইজি ছিল। সহজ ভাষা আরেকবার যদি বলি, যে তুমি যদি কোনো প্লুরাল নাউন যেটা হচ্ছে জেনারেলি হচ্ছে এস বেস দিয়ে শেষ হয় নাই, ওইটার অধিকার আছে কিছু বোঝাতে চাচ্ছ, যেমন বাচ্চাদের পার্ক, এটা বাচ্চাদের জন্য পার্ক, মানে ওই ক্ষেত্রে তোমাকে কি করা লাগবে, অ্যাপোস্ট্রফি দিয়ে হচ্ছে লেখা লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খাতা সবাই নোট নিবা, এটা সবাই খাতার মধ্যে নোট নিবা। ঠিক আছে, কন্ট্রাকশন বা কন্ট্রাক্টেড ফর্ম। হ্যাঁ, কন্ট্রাকশন, কন্ট্রাকশন, কন্ট্রাকশন মানে কি, এই যে দেখো
আই এম এটা হচ্ছে পুরাটা, এটাকে আমরা সংক্ষেপে কি লিখি? আই এম। তারপর ইউ আর এটাকে আমরা সংক্ষেপে কি বলি? ইউ আর। হি ইজ এটাকে আমরা কিভাবে লিখে ফেলি? হিজ। তারপর ক্যান নট এটাকে কিভাবে লিখি? কান্ট। এই যে আমরা একটা বড় ফ্রেজ বা ওয়ার্ডকে কি করতেছি, আমরা ফ্রেজ বলা যায়, নট ওয়ার্ড, এই যে দুইটা জিনিসকে একত্রে একসাথে করতেছি না, সংক্ষিপ্ত করতেছি না, কি করতেছি এখানে দেখো, যে এখানে ডাবল এন ছিল, ও ছিল, আমরা ও আর একটা এন কে বাদ দিয়ে ফেলছি, আর এটা কি একটা এর বদলে একটা কি ফেলছি, কমা দিয়ে ফেলছি। তাহলে এটা কি বলা হয়? কি কন্ট্রাকশন। তুমি কি করছো? চাপায় দিছো, কন্ট্রাক্ট করে ফেলছো, তাহলে কন্ট্রাকশন। আচ্ছা ভাইয়া আরেকটা যদি উদাহরণ দিতেন, তোমরা সবাই এরকম দেখছো না যে আই wake up at 5 o'clock, এরকম সেন্টেন্স তো আশা করি দেখছো। ও ক্লক মানে কি জানো? অফ ক্লক। অফ, এ ও এর বদলে আসে কি আছে? অফ, মানে ঘড়ির 5টা বাজে আমি আসলে উঠি, এরকম বুঝায়। ঠিক আছে, মানে 5টার সময় উঠি, আসলে ঘড়ির দ্বারাই তো সময় নির্ণয় করা হয়, ওভাবে বলা হয় 5টায় উঠি। তাহলে আমরা এটা কিন্তু শিখে ফেললাম। এখন একটা জিনিস যেটা নোট করবা, ইটস, এটা নিয়ে তোমরা অনেক প্যারা খাও, রাইট? এই ইটস আর এই ইটস দুটার মাঝখানে পার্থক্য কি? কোনটা দ্বারা বুঝায় এটার? বলো, কোনটা দ্বারা বুঝে এটার? আমরা তো এখানে শিখতেছি কি? আই এম, আমি হই, ইউ আর, তুমি হও, হি ইজ, সে হয়। তাহলে এখানের কোনটার মিনিং কি? বলো, বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে। পারো না? আচ্ছা সমস্যা নেই, অনেক কিছু নাই পারতে পারো ভাই, এত কিছু পড়াশোনা করো, মাথার মধ্যে থাকবো না, স্বাভাবিক। আচ্ছা চলো আমরা শিখি, একটু ভিন্ন গালি ইউজ করি। এই পিঙ্কি। আচ্ছা, এটার মানে হচ্ছে এটার বা ইহার, ঠিক আছে, ইহার, ওকে। আর এইটা মানে হচ্ছে ঠান্ডায় গলাটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটার মানে হচ্ছে ইট ইজ, অথবা আরেকটা হচ্ছে ইট হ্যাজ। হ্যাঁ ভাইয়া, আমরা তো এই জিনিসগুলোই দেখাচ্ছি যে একটা সাবজেক্ট, একটা অক্সিলারি ভার্ব, আমরা কি করতে পারি? কন্ট্রাকশন করতে পারি অ্যাপোস্ট্রফি দিয়ে। কি দিয়ে? অ্যাপোস্ট্রফি দিয়ে কন্ট্রাকশন করে, মানে সংক্ষিপ্তভাবে লিখতে পারি। আর এটা তোমরা দেখো নাই এমন মনে হয় নাই, তোমরা সবাই ইনশাল্লাহ দেখছো। ওকে, সিমিলারলি কিন্তু এইটা আমাদের অনেক প্যাচ লেগে যায়, যে আমরা ভাইয়া বুঝি না যে ইটস আর ইট ইজ, প্যাচ লেগে যায় ভাইয়া। আজকের পর থেকে আর আমাদের প্যাচ লাগবে না। মনে রাখবা, যদিও অন্যান্য নাউনের ক্ষেত্রে তুমি কি করো? অ্যাপোস্ট্রফি দিয়ে বুঝাও যে এটার, ইহার। এটার ক্ষেত্রে কিন্তু, এই আমি বলতেছি এটার মানে এইটার ক্ষেত্রে আমরা কি করি? ইটস, এখানে কোনো অ্যাপোস্ট্রফি বা কোনো কমার কোনো কারবার নাই। কিন্তু যখন তুমি ইটের পরে এভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে এস লেখো, তখন এটার মিনিং দাঁড়ায় ইট ইজ, ইহা হয়। কি বোঝায়? ইট ইজ, ইহা হয়, বা ইহা করে, বা হ্যাজ, আছে, ইহার আছে। ঠিক আছে, আজকের পর থেকে আমরা এরকম ভুল করব, বা আমরা কি গোলায় ফেলবো? গোলায় ফেলতে পারো, আরে ভাই ভয়ের কিছু নাই। বাট ইনশাল্লাহ অনেকেই হচ্ছে গোলাবো না, আমরা মনে রাখতে পারবো যে ভাইয়া বলছিল, হামজা ভাইয়া বলছিল বা বলছেন যে ইটস যদি এভাবে থাকে, তাহলে এটার মিনিং হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ, যেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, অক্সিলারি ভার্বগুলো কিভাবে আমার সংক্ষিপ্ত হয়ে গেছে। আর যদি ইটস থাকে, মানে কোনো অ্যাপোস্ট্রফি নাই, তাহলে এটার মিনিং হবে এটার বা ইহার। আজকের পর থেকে ইনশাল্লাহ ভুল করবো না আমরা। ওকে, তো আরেকটা লাস্ট আসি, আসো যে অ্যাপোস্ট্রফির আরেকটা সুন্দর জিনিস শিখাই তোমাদের। ধরো আমি বললাম যে 5টা 2 এবং 3টা 4 যোগ করো, এই কথাটা তুমি ইংলিশে কিভাবে লিখবা? মানে একটা সিঙ্গেল নাম্বার অথবা একটা সিঙ্গেল লেটারের অনেকগুলা প্লুরাল, এটা তুমি কিভাবে লিখবা? এটা আশা করি তোমরা জানো না, আজকে জেনে যাবা। সেটা হচ্ছে কি, যে কোনো বর্ণ বা সংখ্যার প্লুরাল নাম্বার লিখার ক্ষেত্রে আমাদের কি করা লাগে? অ্যাপোস্ট্রফি ও এস ব্যবহার করা লাগে। ফর এক্সাম্পল, তোমাকে 5টা 2 লিখতে বলছে, যেখানে বলতেছে 5 2s মেক 10, মানে 5টা 2 মিলে কি হয়? 10 হয়। তাহলে এই যে তুমি আলাদা করে কি এমনি ইংলিশের মধ্যে এমনি 5টা 2 লেখা তারপর কি হচ্ছে বলো যে মেক 10, না, এভাবে তুমি বলতে পারবা না। তুমি বলতে হবে 5টা 2, বাংলা যেভাবে বলতে পারো যে 5টা 2 মিলে 10 হয়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখি? 2 অ্যাপোস্ট্রফি এস, মানে এখানে তুমি ডাইরেক্ট কি লিখতে পারো না, 2s লিখতে পারো না, যেটা তুমি ম্যাথে পারো। ঠিক আছে, ইংলিশে তুমি পারো না। তোমাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই কি করতে হবে? যেই সংখ্যাটা তুমি বলো না কেন, ওই সংখ্যাটার পরে এস লিখতে হবে, এবং অবশ্যই এটা কিভাবে লিখতে হবে? অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে হবে। সিমিলারলি তুমি যদি কোনো লেটার লিখো, যেমন আমার নামের প্রথম অক্ষর কি? এইচ,
কিন্তু আমার নামে কয়টা এ আছে, দুইটা এ আছে। তাহলে আমি এখানে কিভাবে লিখবো, দুইটা এ আছে, 2a নাকি? এভাবে লিখবো, এভাবে লিখবো, কিভাবে লিখবো বলো, কিভাবে লিখবো, কিভাবে? এভাবে না, আমি কিন্তু গোলাইছি তোমাদের, সাবাস, খেয়াল রাখো। আমার কয়টা আছে, 2a, আমার নামে কয়টা এ আছে, দুইটা এ আছে। মানে তোমাকে সবসময় কি দিতে হবে, এসটা কিন্তু ভাইয়া দিতে হবে। কিন্তু কিভাবে দিতে হবে, অবশ্যই অ্যাপোস্ট্রফি ইউজ করে তোমাকে কি করতে হবে, এসটা লিখতে হবে, তারপর ওইটার পর কি আছে ওটা তোমরা লিখবা, ঠিক আছে? ওকে, আশা করি বুঝাতে পারলাম। ভাইয়া এরকম তো জীবনে দেখি নাই। আরে ভাই, মাঝে মধ্যে একটু প্রিমিয়াম কোর্স করতেছো, মাঝে মধ্যে একটু এক্সট্রা নলেজ নিবা না, যেটা তোমাকে অন্যদের থেকে প্রতিযোগিতা আগায় নিয়ে যাবে। লাইফে কখন কাজে লাগবে তুমি নেভার নো, ইউ নেভার নো, তাই না? সো আশা করি আজকের পর থেকে আমরা ভুলবো না যে আমরা কখনো যদি কোনো বর্ণ বা সংখ্যাকে প্লুরাল করতে চাই, আমাকে অবশ্যই কি করতে হবে, একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখলে ওটা প্লুরাল হয়ে যাবে। ক্লিয়ার? শুধু এস লিখলে হবে না। ওকে, সো আমাদের অ্যাপোস্ট্রফি মার্কও শেষ। আমরা ধীরে ধীরে 5-6 মার্কের সবগুলো শিখে ফেলতেছি। এখন আরেকটা টপ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আমার, এই এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কোয়েশ্চেন মার্ক। সেটা কি? কোয়েশ্চেন মার্ক। তো আমরা এখন কি স্টার্ট করব, কোয়েশ্চেন মার্ক স্টার্ট করব। বাট তার আগে একটু বলে রাখি যে কোয়েশ্চেন মার্ক ইউজ করার ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে আমার সেন্টেন্সটা কি আদৌ কোয়েশ্চেন করতেছি কিনা। এটা কিভাবে বুঝবো, আমরা একটু ইন্টারোগেটিভ একটা কোয়েশ্চেনকে হচ্ছে ব্যবহার করব। তো আশা করি আমরা জানি যে সব সময় ইন্টারোগেটিভ মেইনলি শুরু হয় কি দিয়ে, WH ওয়ার্ড দিয়ে। বাট অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কি, এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ, এগুলাতেও কিন্তু স্টার্ট হতে পারে। তো যাই হোক না কেন, স্ট্রাকচারটা সবাই লিখে রাখি, WH ওয়ার্ড অথবা হচ্ছে কি আমার আচ্ছা, আমরা আগে একটা শিখি তারপর বাকিটা শিখবো। আমাদের প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা শিখলে মনে থাকবে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে আমার কি আসবে, সাবজেক্ট, তারপর কি আসবে, সাবজেক্ট। অক্সিলারি ভার্বের পর আমার কি আসবে, সাবজেক্ট, তারপর কি আসবে, ভার্ব, তারপর আমার কিছু ওয়ার্ডস থাকবে, এরপর আমাকে কোয়েশ্চেন মার্ক দিতেই হবে। তাহলে আমরা কি জানলাম ভাই, এটা কি লিখলেন? লিখলাম হচ্ছে তুমি কিভাবে বুঝবা যে এই সেন্টেন্সটা লাস্টে আমাকে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। অনেকে বলতে পারো ভাই এটা তো হচ্ছে পড়েই বোঝা যায় অনেক সময়। হ্যাঁ রাইট, তুমি যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করতেছো, ইংলিশের ভিত্তি ভালো, বেসিক্স ভালো, তারা কিন্তু বুঝে ফেলবা। বাট যারা একটু দুর্বল আছো, তারা আজকের পর থেকে আর ভুল করবা না। কি করবা, যখন এই সেন্টেন্সটা পড়বা দেখবা যে জেনারেল রুল কি, একটা সেন্টেন্সের আসলে জেনারেল রুল কি, আগে সাবজেক্ট থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে, তারপর হচ্ছে কি থাকবে, ভার্ব থাকবে। এটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল ফর্ম নাকি, এটা কিন্তু আমার অ্যাকচুয়াল ফর্ম, আমার অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে এটা, তাই না? কিন্তু যদি এরকম থাকে যে আগে হচ্ছে অক্সিলারি ভার্ব চলে আসছে, তারপরে হচ্ছে কি আসছে, সাবজেক্ট, তাহলে আমাকে বুঝে নিতে হবে এটা কি আছে, কোয়েশ্চেন মার্ক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর আরেকটা বিষয়, যদি এরকম হয় যে WH ওয়ার্ড, যেমন যে হোয়াট, হাউ, ঠিক আছে, একটু লিখি, হোয়াট অথবা হাউ, এগুলা দিয়ে যদি আমার স্টার্ট হয়, তাহলে আমরা অটোমেটিক্যালি পরে এটা বুঝে নিতে পারি যে এটা আসলে একটা কি, কোয়েশ্চেন মার্ক সেন্টেন্স। ওকে, তো দেখো এখানে আমরা একটু যদি মিলাই, এই যে হ্যাভ অক্সিলারি ভার্ব, তারপর কি আসছে আমার সাবজেক্ট, তারপরে যে লার্নড ভার্ব, তাহলে দেখো এটা মিলছে না, কোথায় যে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর কি আমার ভার্ব, তাহলে এটা কোয়েশ্চেন মার্ক। তাহলে এখানে লাস্ট আমার কি হয়েছে, অবশ্যই কোয়েশ্চেন মার্ক হয়েছে। যেমন হোয়াট ডু ইউ নো, এই যে দেখো ডু ইউ নো, ডু ইউ নো, হোয়াট দিয়ে আমরা কিন্তু এখানে ওই স্ট্রাকচারটা ফালাইতে পারি। কোন স্ট্রাকচারটা, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব। এই যে ডু আমার অক্সিলারি ভার্ব, ইউ আমার সাবজেক্ট, নো আমার ভার্ব। এই স্ট্রাকচার যখন পাবা তখন সেন্টেন্সটা শেষ হলে তোমরা কি করবা, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবা। আর তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু কোয়েশ্চেন মার্ক এর যে সেন্টেন্স মানে কোয়েশ্চেন সেন্টেন্স, এগুলো সবচেয়ে বেশি আসে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স সবচেয়ে বেশি আসে, কারণ একটা কনভারসেশন স্টার্টই হয় কি, কোয়েশ্চেন করার মাধ্যমে। ঠিক আছে, তো আমরা এখন অলরেডি তো জেনে ফেললাম যে কোয়েশ্চেন মার্ক সেন্টেন্স দেখলে আমরা লাস্টে এসে বসাবো। আর কি কি আছে চলো আমরা শিখি। ওকে চলো তাহলে আমরা স্টার্ট করে ফেলি বাকিটা। আচ্ছা, তো কোয়েশ্চেন মার্কের এই জিনিসটা তোমরা হচ্ছে যখন কোয়েশ্চেন সলভ করতে যাবা, দেখবা যে ডাইরেক্ট স্পিচের মধ্যে হঠাৎ কেউ একজন বলতেছে সো হোয়াট, হোয়াই, হোয়াই নট, এই ধরনের যে কোয়েশ্চেনগুলা, যেগুলো আসলে পুরো সেন্টেন্সটা আমরা কমপ্লিট করি না, শুধু WH যে পার্টটা, হোয়াট,
হাউ, ওয়েন, এইভাবে এতটুকু কি হচ্ছে করা লাগে। মাঝে মধ্যে এখানের সাথে একটা কি থাকতে পারে, সো থাকতে পারে, অনেক সময় একটা নট লাগাই দিতে পারে, ফর থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে। মানে সোজা কথা হচ্ছে ইলিপ্টিক্যাল কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন মার্ক মানে হচ্ছে ইলিপ্টিক্যাল মানে হচ্ছে যেখানে ঘাটতি আছে, কিছু একটা উজ্জ্ব আছে, ইলিপ্টিক্যাল কথা দ্বারা এটা বোঝায়। এখানে কি উজ্জ্ব আছে দেখো, আমরা যখন আগের কোয়েশ্চেনগুলো করছি, দেখো আগের কোয়েশ্চেনের সেন্টেন্সগুলো দেখো, কত বড় একটা লাইন না, বাট ইলিপ্টিক্যালের ক্ষেত্রে খেয়াল করো কিরকম ছোট ছোট, তাই না, একদম ছোট ছোট হচ্ছে, এটা কি বলা ইলিপ্টিক্যাল কোয়েশ্চেন্স। তো এগুলা তোমরা অহরহ হচ্ছে দেখো, ইউজ করো, কিন্তু তোমরা হইতে পারে জানতা না যে একটা নাম আছে সুন্দর। তো নাম মনে না রাখতে বললে সমস্যা নাই, এতটুকু আমরা মনে রাখবো যে আমরা যখনই দেখবো এরকম সো হোয়াট, হোয়াই নট শুধু আছে, আমরা একটা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তো ভাইয়ার একটু হচ্ছে ঠান্ডা লাগছে, আমরা সবাই হচ্ছে কি থাকবা, সেফ থাকবা, গরম টরম খাবার খাবা, হ্যাঁ। টেস্ট পরীক্ষা এখন সম্ভবত চলতেছে, অনেকের সামনে শুরু হবে, তো বডি যাতে ঠিক থাকে। এরপরেরটা আসো, এটা আমরা একটু আগে হচ্ছে শেষ করছি, তারপরও ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে বাক্যের শেষে আমাকে কি ব্যবহার করতে হবে, কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, ঠিক আছে। কোনটা, এই যে ট্যাগ কোয়েশ্চেন পার্টটা, ইজেন্ট হি, ডিডেন্ট দে। তো একটা জিনিস বলে রাখি, আমরা এখন যে বলতেছি মনে হতে পারে যে ভাইয়া এত রুলস কি ভাই মনে রাখবো, বিলিভ মি এগুলো এত রুলসও না, আর এত কিছু মনে রাখার মতো কিছু নেই। যখন তুমি প্র্যাকটিস করবা তখন এই নোটগুলো যে সামনে থাকে দেখে দেখে যদি তুমি করো, অটোমেটিক জিনিসটা হয়ে যাবে। আর যারা আগে থেকেই পারো তারা যা হচ্ছে রিভিশন হিসেবে জিনিসটা আরেকবার ঝালাই করে নেওয়ার বিষয়টা হয়ে যাবে, ঠিক আছে। সো যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটা করতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমি তোমাদের জানাতে চাই যে তোমাদের দ্বারা আসলে অনেক বড় বড় কিছু করা সম্ভব, কারণ তোমাদের মাঝখানে একটা বিশেষ জিনিস আছে। সেটা কি জানো, সেটা হচ্ছে পারসিস্টেন্স বা হচ্ছে ধৈর্য, এন্ডিউরেন্স, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমরা অনেক বড় কিছু হচ্ছে অ্যাচিভ করবে। এরপর আসো আমরা ওয়ান অফ দ্য ভেরি ইন্টারেস্টিং, যেটা হচ্ছে তোমাদের ব্যবহৃত হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে আমাদের ব্যবহৃত হয় কি, এক্সক্লেমেটরি মার্ক, হ্যাঁ, বা সাইন যেভাবে বলি না কেন। সেটা কি আমরা তো সবাই জানি নাকি, বিস্ময়, ওরে বাবা, ইয়াহু, হুররা, এরকম টাইপ আমরা বলি না। এই জিনিসগুলো আসলে কি, এগুলো আসলে আমাদের আবেগ অনুভূতি প্রকাশ করে এমন কিছু ওয়ার্ডস বা ফ্রেজ। তো যখনই হচ্ছে আমরা এরকম ওয়ার্ড বা ফ্রেজ দেখবো, যে ধরো এলাস, এটা মানে কি দুঃখ বোঝায়, আমরা সাথে সাথে এখানে একটা কি দিয়ে ফেলতে পারবো, এক্সক্লেমেটরি সাইন দিয়ে ফেলতে পারবো। কিন্তু হোয়াট ইফ যদি আমার এরকম ওয়ার্ডগুলো না থাকলো, তখন আমি কি করব, তখন আমার আবার একটু সেন্টেন্স স্ট্রাকচারটা খেয়াল করতে হবে। তো আসো আমরা একটু জেনে নিই। যখনই দেখবা হোয়াট অথবা হাউ এর পর আমার একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসতেছে, এবং তারপর আমার সাবজেক্ট প্লাস তারপর ভার্ব আসবে, ভার্ব আসবে, তখন আমার বুঝতে হবে যে আমার এই সেন্টেন্সটা আসলে একটা কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং আমাকে অবশ্যই 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 সেন্টেন্সের লাস্টে এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করতে হবে, এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা বিশেষ রুল আছে, অনেক সময় মাঝে মধ্যে কিছু ওয়ার্ড আবেগ দ্বারা বলে ওইটার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে ধরো ডায়লগ, তোমরা এটা ইউজ করতে পারো নিজেদের ইচ্ছা মতো, বা কোনো গল্প পড়তে গিয়ে খেয়াল করতে পারো। বাট আমরা যদি বেসিক গ্রামারের দিকে তাকাই বা একদম ফর্মাল ইংলিশের দিকে তাকাই, তখন আসলে আবেগ বুঝায় এরকম জিনিসের ক্ষেত্রে আসলে এই ধরনের লাইনের ক্ষেত্রে আসলে আমার কি হয়, লাস্টের দিকে এক্সক্লেমেটরি সাইনটা ব্যবহৃত হয়। তো আমরা এটাই শিখতেছি যেটা আমাদের কাজে লাগবে। তো আমরা একটু এখান থেকে দেখি যে আমাদের মিলে কিনা। হোয়াট মিলছে, তারপর এ প্যাথেটিক, এটা তো আসলে একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমার সাবজেক্ট না এসে কি আসলো, অ্যাডজেক্টিভ আসলো, তাহলে আমার কিন্তু স্ট্রাকচারটা মিলতেছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের, এক্সক্লেমেটরি সেন্টেন্সের কি স্ট্রাকচারটা মিলতেছে। তারপর কি আছে, সাইট, ইট ইজ ভার্বটা হচ্ছে পরে গেছে, তাহলে আমার স্ট্রাকচার মিলছে। আবার এটা দেখি, 3 নাম্বারটা দেখি, হাউ, হাউ, সুইটলি, এটা একটা কি অ্যাডভার্ব, সুইটলি একটা কি অ্যাডভার্ব, সাবজেক্ট হিসেবে আসছে হি, ভার্ব হিসেবে আসছে কে, সিংস। তাহলে দেখো যখনই তোমরা, আমি কেন বারবার বলতেছি যে আমাকে সেন্টেন্সটা বুঝতে হবে, কারণ তুমি যদি সেন্টেন্স বুঝো তাহলে তুমি অনেকগুলো এরকম পাংচুয়েশন মার্কস আছে যেগুলো ব্যবহার করা ইজি হবে। কারণ আমরা ফার্স্টেই স্টার্ট করছি হচ্ছে কি অ্যাসার্টিভ, অপটেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের লাস্টে ফুল স্টপ হয় জেনারেলি। তারপর
কোয়েশ্চেন মার্কেটটা একটু আগে দেখলাম যে ওখানে কি হয়, অক্সিলারি ভার্বটা আগে চলে আসে। আর এখন আবার দেখলাম কি এক্সক্লেমেটরির ক্ষেত্রে WH দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে, বাট এটা দেখে আমার ভেবে ফেললে হবে না যে এটা আসলে এটা কি কোয়েশ্চেন মার্ক সেন্টেন্স, কোয়েশ্চেন সেন্টেন্স। আমাকে অবশ্যই বুঝতে হবে যে এখানে কি WH ওয়ার্ডটার পরে কি আছে কিনা, অ্যাডজেক্টিভ অথবা কি অ্যাডভার্ব আছে কিনা। আমাকে কিন্তু এই জিনিসটা মেইন ফোকাস দিতে হবে। ওকে ওকে, তো এটার এতটুকু। তো তোমরা যখন হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে এরকম লাইন পাবা, আমরা কি করব লাস্টে কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক কি এক্সক্লেমেটরি, এটা কিন্তু অনেকে বলতে গিয়ে আটকে যাও। বলো তো বলো তো, এক্সক্লেমেটরি। ওকে, এবার হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন কিন্তু শেষ, আমাদের পাঞ্চুয়েশন শেষ। হ্যাঁ আসলেই শেষ। কোন কোন চিহ্নগুলা শেখা দরকার ছিল আমরা সব শিখে ফেলেছি। আমরা এখন একটু পরে প্র্যাকটিসে চলে যাব, কিন্তু তার আগে ইউজ অফ ক্যাপিটালাইজেশন যেটা হচ্ছে তোমাদের জানা দরকার। এটা আর কি সেন্টেন্সের জন্য খুবই ভাইটাল, কারণ সেন্টেন্সে আমরা জানি যে মাঝখানের ওয়ার্ডগুলো জেনারেলি হচ্ছে স্মল লেটারই আমরা লিখি, কিন্তু এমন কিছু ওয়ার্ডস আছে যেগুলো ক্যাপিটালি লিখতে হয়। ফর এক্সাম্পল যেমন এখানে যেটা দেওয়া আছে যে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশক যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষরটা, মানে আমরা যখনই লিখা স্টার্ট করি এটা কিন্তু বড় হাতের লিখি। হ্যাঁ ভাইয়া এটা তো জানি ভাই, এটা তো ছোটবেলাতে পড়তেছি। হ্যাঁ বাট আরো কিছু আছে যেগুলো তোমরা জানো না, তো ওগুলা আমরা খুব ব্যাখ্যা করবো এরকম কিছু না, আমরা সুন্দর মতো স্মুথলি চলে যাব। জাস্ট আমি বলে বলে যাব, তোমরা হচ্ছে শুনবা, যেটা মনে হয় যে হ্যাঁ একটু নোট নেওয়া দরকার নোট নিয়ে ফেলবো। ওকে, সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি যে কোনো ধরনের পরিপূর্ণ সেন্টেন্স, হ্যাঁ মানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট, মডিফায়ার, ওইটার শুরুর যে ওয়ার্ডটা থাকবে মানে সাবজেক্ট, সোজা কথা হচ্ছে সাবজেক্ট। এই কথাটার আমি কি লিখতে পারি, প্রথম অক্ষরে আমি লিখতে পারি কি সাবজেক্ট। আমার সাবজেক্টটাকে কি করতে হবে, অবশ্যই হচ্ছে কি করতে হবে, ক্যাপিটাল লিখতে হবে। কি করতে হবে, ক্যাপিটাল লিখতে হবে, মানে বড় হাতের বর্ণ দিয়ে অক্ষর দিয়ে আমাকে স্টার্ট করতে হবে। তাহলে আমাদের কিন্তু পাঞ্চুয়েশনটা শেখা শেষ। পাঞ্চুয়েশন আমরা শিখে ফেলছি যে কোথায় থামতে হবে, কোন চিহ্ন দিয়ে কি বোঝায়, কখন কোনটা ব্যবহার করব। আর এখন আমরা ইউজ করতেছি যে আমাকে কখন বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে, কখন ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে। তো ছোট হাতের বড় হাতেরটা শিখলেই বাই ডিফল্ট হচ্ছে ছোট হাতেরটা শিখা হয়ে যায়। যেখানে আমরা বড় হাতেরটা ব্যবহার করবো ওখানে আমরা ছোট হাতেরটা ব্যবহার করতেছি না, তাই না? ওকে, আসো। তো এখানে আমরা একদম যদি সংক্ষেপে বলি, আমি একটু কালারটা চেঞ্জ করি, যে কোনো লোকের নাম, তারপর যে কোনো হচ্ছে স্থানের নাম, মাসের নাম, তারপর কোনো পাহাড়ের নাম, তারপর কোনো নদীর নাম, তারপর হচ্ছে কোনো কি বড় অনুষ্ঠানের নাম, কোনো বড় বিল্ডিং এর নাম, এইগুলার প্রত্যেকটার প্রথম অক্ষর সবসময় কি বড় হাতের হয়। যেমন রহিম একজনের নাম আর বড় হাতের হয়েছে, জানুয়ারি একটা মাসের নাম তোমার যে কি হয়েছে বড় হাতের হয়েছে। একদম ইজি না, এগুলো তোমরা জানো, জাস্ট একটু রিভিশন দিচ্ছি আমরা। কি দিচ্ছি, রিভিশন, ঝালাই করা, যে আমরা যে এখন প্র্যাকটিসে যাব, আমরা যে যুদ্ধে নামবো, ঠিক আছে, আমরা একটু কি করতেছি আর্মরগুলা সেট করে নিতেছি, ঠিক আছে, যাতে হচ্ছে আমরা পেলেই যাতে কি করতে পারি, ঠাস স্ট্রাইক করে দিতে পারি। ওকে, এরপরে দেখো বিশেষ কোনো দিন বা কোনো পর্বের নাম, পর্ব নাম বলতে কি বুঝাইতেছে, যে ওই দিনই বুঝাচ্ছে, ঠিক আছে, যে বিশেষ কোনো মুহূর্ত বা কোনো বিশেষ দিন, এই দিনগুলোর সবসময় স্টার্ট হয় কিভাবে, বড় হাতের। যেমন ইন্ডিপেন্ডেন্স ডে, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্সও বড় হাতের লেখে, ডিও বড় হাতের লেখে। তারপর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, ইন্টারন্যাশনাল আইও বড় হাতের লেখে, ডাব্লিউ বড় হাতের লেখে, ডেটাও বড় হাতের লেখে। তো এটা কিন্তু আমাদের ভুল করলে চলবে না। আমরা কি করব মনে রাখবো যে বড় হাতের লিখবো। হ্যাঁ অনেক সময় ডেকে দেখা যায় যে ছোট হাতের লিখছে, বাট ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু বড় হাতের লিখে, বাট উচিত দুইটাই হচ্ছে ভাবে কি করা, ক্যাপিটালাইজড করে লিখা। তারপরে আমরা কি করব, যে কোনো প্রতিষ্ঠানের নাম, যেমন রেদওয়ান্স মেথড কখনো ছোট হাতের আর দিয়ে কিন্তু আমরা লিখি না, বড় হাতের দিয়ে লিখি। হ্যাঁ, তারপর কি আছে, যেমন আমার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকার ডি, আবার ইউনিভার্সিটির ইউ, এটা হচ্ছে বড় হাতে লিখি। তোমরা কোনো স্কুলে পড়ো, অবশ্যই স্কুলের নাম দেখবা সবসময় কি বড় হাতের অক্ষর দিয়েই হচ্ছে কি হয়, লিখানো হয়, তাই না? তো এই জিনিসটা তো আমরা জানি, এটা হচ্ছে আরেকবার আমরা রিভিশন দিয়ে ফেললাম। তারপর যেটা বলবো যে কোনো জাতির, দেশের নাম যদি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়, জাতির নাম অবশ্যই সেম কি হবে, কোনো ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে। যেমন বাংলাদেশি, আমেরিকান, ব্রিটিশ, ইন্ডিয়ানস, পাকিস্তানি, আফগানিস্তান নাকি আর অনেক আছে, তুর্কিশ, যাই বলো না কেন। হ্যাঁ, তোমার পছন্দের জাতি কোনটা, নিজ জাতি বাদে, যে তুমি আসলে ওই জাতির অংশ হইতে চাও ভবিষ্যতে কখনো, বা যাইতে চাও, ঘুরতে চাও, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস। ওকে, তো এটা আমরা মনে রাখলাম। তারপর যেটা আমরা মনে রাখবো হচ্ছে যে যে কোনো ধর্ম, তারপর যে কোনো সম্প্রদায়ের নাম,
সেটা হচ্ছে মুসলিমস, খ্রিস্টানস, হিন্দুস, বুদ্ধিস্ট, আরও অনেক আছে। তাদের নাম সবসময় কি করতে হবে, আমাকে এরকম ক্যাপিটাল দিয়ে লিখতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি তোমরা অনেকে এটা জানো, বাট তারপরেও অনেকেই জানে না, আসলে ইটস দ্য রিয়েলিটি। তো সবার উদ্দেশ্যে যেহেতু পড়াচ্ছি, আমি একবার করে তোমাদের রিভিশনের খাতিরে দিয়ে দিচ্ছি। যারা তোমরা মনে করো যে হ্যাঁ তোমরা এই সব কিছু জানো, সব জানো, বাট আসলে কিন্তু জানো না, ঠিক আছে, একটু পরে আর কি ভিডিও দেখতে থাকলে দেখবা তোমরা চাইলে হচ্ছে এটা একটু হালকা হালকা টেনে টুনে যেতে পারো সামনে, সমস্যা নেই। এটা আমি সাজেস্ট করব না যাওয়াটা বেটার, কারণ ওই যে শিখার তো শেষ নাই, তাই না? আচ্ছা, এবার কোনো সংস্থার নামের সংক্ষিপ্ত রূপ, ওই যে অ্যাব্রিভিয়েশন, হ্যাঁ এই যে অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম, এই দুটো জিনিস কিন্তু আমি তোমাদের শিখাইছিলাম এফআরপিপির সিন প্যাসেজ করাইতে গিয়ে, রাইট? অ্যাক্রোনিম কি, অ্যাব্রিভিয়েশন কি, তো এটা এখন বলবো না। তো এগুলো তোমরা জানো যে আইএলস একটা ফেমাস হচ্ছে কি পরীক্ষার নাম বা হচ্ছে ইনস্টিটিউশন। হু, এটা তো জানো তোমরা। তোমরা অবশ্যই হচ্ছে রেনাল্ডস মেথডের সামনেই হচ্ছে কি বিভিন্ন একটা চ্যাপ্টার আছে না বিজিএস এর, যে বিভিন্ন সংস্থা নিয়েছে, জাতিসংঘের সংস্থা, এটার মধ্যে হু অবশ্যই তোমরা চিনো, ইউনিসেফ এটাও তোমরা অবশ্যই চিনো। তাহলে এগুলো কিন্তু সবসময় কি করা লাগে, ক্যাপিটাল লেটারে লেখা লাগে। তো এটা আমাদের কিন্তু ভুল করার কোনো সুযোগ নাই, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক বড় আফসোস থাইকা যাবে যে এটা ভুল করতেছো তুমি। আচ্ছা, এরপর এটা ভেরি ইম্পর্টেন্ট, যদি কখনো দেখি যে আমরা আল্লাহ বা হচ্ছে কোনো স্রষ্টা আমরা উদ্ধৃতি আনি, হ্যাঁ, আল্লাহ বা স্রষ্টা যেভাবেই বলি না কেন, গড, আল্লাহ যেভাবেই বলি না কেন, যদি আমরা এই জিনিসটা আমাদের সেন্টেন্সে লিখি তখন অবশ্যই ওইটা বড় হাতে লিখতে হবে, হ্যাঁ। যেমন এখানে গডস, গডস পাওয়ার, এখানে যদি আমি কি লিখি আল্লাহস পাওয়ার, তাহলে কিন্তু কি হবে, আমাকে ক্যাপিটাল ব্যবহার করতে হবে, হ্যাঁ। আর একটা যে জিনিসটার জন্য এটা জানা জরুরি, নিয়মটার কথা বলতেছি, সেটা হচ্ছে এটার যে প্রোনাউনটাও হবে না, হিজ, এটা সবসময় কিন্তু ক্যাপিটাল লিখতে হবে। মানে বিশেষ কোনো পার্সোনালিটি বা স্রষ্টা, এই দুইটা ক্ষেত্রে আসলে জেনারেলি কি করা হয়, হিজটা আর কি, মানে তাদের যেই প্রোনাউনগুলো আছে যেগুলো ক্যাপিটাল করা হয়। এখানে যদি আমি হি লিখতাম তাহলে আমাকে এভাবে লিখতে হইতো, ঠিক আছে, হি লিখলে আমাকে কিভাবে লিখতে হইতো, এভাবে লিখতে হইতো। তাহলে এইটা কিন্তু তুমি এটা জানতা যে আল্লাহ এ বড় হাতে লেখা লাগে, কিন্তু এটা হইতে পারে অনেকে জানতা না যে প্রোনাউনটাও কি করা লাগে, বড় হাতে লেখা লাগে, ঠিক আছে। আমরা সৃষ্টি আর স্রষ্টা এটা তো কখনো এক হবে না, তাই না? স্রষ্টারটা অবশ্যই সুপেরিয়র, এই জন্য তার ক্যাপিটাল লেখা হয়। আচ্ছা, এবার যেটা কি বলতেছি, যে এই যে আমরা কোটেশন মার্ক শিখলাম, তো কোটেশন মার্কের যে স্টার্টিং যে লাইনটা, ওইটা তো একটা লাইন, না ওই লাইনের ফার্স্ট যে আমার বর্ণটা, এটা সবসময় কি হবে, সবসময় ক্যাপিটাল হবে, কি হবে, ক্যাপিটাল হবে, ঠিক আছে। এটা কিন্তু কখনো আমরা যেরকম ছোট করে দেওয়া আছে ছোট রেখে দিলে হবে না, আমাকে যখনই আমি ক্যাপিটাল আর কি, আমি যখনই ফিল করতেছি আমার এখানে কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে, আই হ্যাভ টু ইউজ ইট ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল ফর্ম আমাকে ব্যবহার করতে হবে, এই কথাটি এখানে বলা হয়েছে, নাথিং এলস। ওকে, এরপরে এইটা ভাই টপ মোস্ট ইম্পর্টেন্ট, আর এটাই তোমাদের পরীক্ষা অন্যগুলো আসুক না আসুক এটা অবশ্যই আসবে। সেটা কি, যে আই ভিতরে, সেন্টেন্সের ভিতরে ছোট হাতের আই দিবে, কিন্তু মনে রাখবা যখনই সিঙ্গেল আই আমরা ব্যবহার করি, যেটা তারা আমি বুঝায়, আমি, ওই ক্ষেত্রে এটা কখনই হচ্ছে সিঙ্গেল লেখা যাবে না, সবসময় এরকম, তোমরা হয়তো অনেকেই জানো আই বড় হাতে লিখা লাগে বা লাগবে। তারপর যদি কেউ জেনে না থাকো তাহলে অবশ্যই হচ্ছে শিখে রাখবা। দেখো এই যে ইট ইজ আই হু ইজ ইউর, আচ্ছা ইট ইজ আই হু অ্যাম ইউর ফ্রেন্ড হবে, এটা যাই হোক। আচ্ছা, ইজটা কাটা হবে, ইউ অ্যান্ড আই উইল গো দেয়ার, হ্যাঁ। তো এই হচ্ছে বেসিক আলোচনা। আচ্ছা, তো আমাদের ক্যাপিটালাইজেশন কিন্তু শেষ, দেখছো ভাই খুব বেশি কি আসলে পড়া লাগছে আমাদের, খুব বেশি কিন্তু পড়া লাগে নাই। তোমরা যখন হচ্ছে এরকম পিডিএফ ফাইলটা পেয়ে যাবে, এই নোটটা তুমি জাস্ট একটু রিভিশন করলেই হয়ে যাবে। পাঞ্চুয়েশন মার্ক আসলেই হচ্ছে অত টাফ কিছু না, বাট এখানে সিলি মিস্টেক্স হওয়ার অনেক চান্স, খুঁটিনাটি ভুল হওয়ার অনেক চান্স আছে। এখন আমরা কি পড়বো, এখন আমরা হচ্ছে যেটার জন্য তোমাদের মেইন আর কি অ্যাট্রাকশন, আমরা হচ্ছে প্র্যাকটিস করবো। এই যে আমরা জিনিসগুলো শিখলাম ভাই, এটা কীভাবে অ্যাপ্লাই হয়। তারপর ভাই আপনি কিন্তু বলছিলেন ভাইয়া যে কমাটা হচ্ছে কী হতে পারে, ব্যবহৃত হইতে পারে লাস্টের দিকেও, এটা কিভাবে, আসো চলি। তো পরীক্ষায় কমন আসার মতো আমরা কিছু জিনিস পড়বো, তো আসো শুরু করি। দেখো এখানে বলতেছে আমাদের যে ঢাকা বোর্ড 2025-এ আসছে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, হি সেইড ইট ইজ 9:30, আই রিপ্লাইড আই মাস্ট গো। তো দেখো তো এখানে এই যে প্রথমটা বড় হাতে লিখছে, ঠিক আছে, তারপর এখানে আমরা কিছু করা লাগবে, বাট আমার সবার আগে নজরটা হয়ে গেল ক্যাপিটালাইজেশনের আগে গেল না, আমরা এইমাত্র যেটা শিখলাম না, তাহলে অবশ্যই আমাকে এটা কি করতে হবে, ঠিক করতে হবে, ঠিক করতে হবে না। তো
পাঞ্চুয়েশন মার্ক জিনিসটাই তো এটা, যে তোমাকে ভুলভালভাবে হচ্ছে দেওয়া আছে, ক্যাপিটালাইজেশন ঠিক মতো দেওয়া নাই, পাঞ্চুয়েশন মার্ক ঠিক মতো দেওয়া নেই, তোমাকে করা লাগবে। ওকে, তা আমি ফার্স্টে ইনিশিয়ালি লিখি করাবো। তো আসো আমরা স্টার্ট করি। এখন দেখো, যেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমি একটু আগের স্লাইডে লিখি, যেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাকে সেন্টেন্স মার্ক করা শিখতে হবে। হ্যাঁ, সেন্টেন্স মার্ক করা শিখা মানে কি, আমরা কে কথা বলতেছে, কার কথা কোনটা, এটা যদি তুমি আলাদা করে বের করতে না পারো, তাহলে কিন্তু তুমি ঠিক মতো ইনভার্টেড কমা ব্যবহার করতে পারবে না, তোমার পাঞ্চুয়েশন মার্কও ঠিক মতো হবে না। তুমি কমাও ঠিক মতো ব্যবহার করতে পারবে না, তোমার পাঞ্চুয়েশন মার্কের নাম্বার আসবে না। তাই তো আমরা এই জিনিসটা এখন করতে শিখবো। এখন দেখো, একটা জিনিস ক্লিয়ার থাকো, যে তোমাদের যেই কোয়েশ্চেনগুলো আসবে ওগুলো ম্যাক্সিমামই আসলে যে ডাইরেক্ট স্পিচ আসবে, মানে কোটেশন মার্কের ভিতরে লিখতে হবে ইনভার্টেড কমা। তাহলে তোমরা কিন্তু ইনভার্টেড কমার বিষয়টা আশা করি বুঝেছো। কারো যদি এখনো কোনো কনফিউশন থাকে, প্লিজ একটু ব্যাকে যাও, আবার একটু দেখো, তারপর আবার এখানে আসো। ওকে, তো প্রথমেই হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, এটা অবশ্যই কেউ একজন বলছে। কে বলছে? এই যে দেখো এখানে হি সেড দেওয়া, দেখছো? এখন এখানে আমি আনসারটাকে লিখবো, তারপর একটা জিনিস বলবো, ঠিক আছে? আচ্ছা, যেহেতু কারো কথা আমার ইনভার্টেড কমায় লিখতে হবে, তাহলে আমি লিখলাম হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। তাহলে এখন দেখো তো, এই যে আমি সেন্টেন্সটা বললাম না সেন্টেন্স মার্ক করে শিখতে হবে, এই সেন্টেন্সটা কি? হোয়াট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট দ্য টাইম। তাহলে এটা আসলে কোন স্ট্রাকচার ফলো করতেছে? অবশ্যই কোয়েশ্চেন মার্ক। তাহলে আমাকে কি করতে হবে? কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এবং এটা মনে রাখবা যে ইনভার্টেড কমার ভিতরে সব থাকে। হ্যাঁ, ইনভার্টেড কমা হচ্ছে একদম লাস্টের দিকে অবস্থান করে, মানে প্রান্তে, এক প্রান্তে শুরু আর এক প্রান্তে শেষ। তাহলে এখানে আমার কোয়েশ্চেন মার্কের পরে হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে আমি শেষ করব। এখন এই কথাটা কে বলছে? সে বলছে, তাহলে হি সেইড। তাহলে হিকে আমরা সরিয়ে রাখলাম, সমস্যা নাই, হি সেইড। এখন খেয়াল করে, এই যে যখনই সে বলেছেন, যখন এরকম হি সেইড, জেনারেলি তার আর কোনো কথা নাই সাথে সাথে, ঠিক আছে, তখন হচ্ছে আমরা কি করবো? এখানে ফুল স্টপ দিয়ে আচ্ছা শেষ করবো। কারণ ওই যে আমরা শিখছি আমাদের কি একটা কমপ্লিট সেন্টেন্স শেষ হওয়ার পর আমরা কি করবো? ফুল স্টপ দিব। তো আমরা ওই নিয়ম ফলো করছি। তারপর একটা রিপ্লাই আসছে, ইটস 9:30। আই রিপ্লাইড। কে রিপ্লাই দিছে? আমি। তাহলে আগে তো হচ্ছে আমি রিপ্লাই দিছি, আমার রিপ্লাইটাও কি আমার ডাইরেক্ট স্পিচের মধ্যে আসবে। তাহলে আমার রিপ্লাইটাই হবে কি হবে? আবার ইনভার্টেড কমার ভিতরে হবে। তাহলে দেখো আইয়ের টা ছোটা দিছে, সবসময় মনে রাখবা আই ইট আই, এটা সবসময় যদি সিঙ্গেল আই যদি মাঝে থাকে, যেখানে থাকুক না, এটা সবসময় ক্যাপিটাল হবে। বাট আমরা একটু আগে শিখছি না যে ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে যে আমাকে যখন সেন্টেন্সের ফার্স্ট অক্ষরটা থাকবে ওটাকে সবসময় কি করতে হবে? বড় হাতে লিখতে হবে। তাহলে এখানে আইটাকে আমরা ছোট হাতে লিখতে পারবো, বড় হাতে লিখতে হবে, বড় হাতের ইট। এখন দেখো ইটস 9:30, এটার 9, এটাই 9 নাকি এখন 9টা বাজে? কোনটা বোঝাচ্ছে? এখন 9টা বেজে আর মিন 9:30 হয়েছে, মানে 9:30টার মতো বাজে, এরকম না? তাহলে এইটা হয় 9:30 এরকমই তো। তাহলে আমাদের কিভাবে করতে হবে? আমরা কি ইটস ব্যবহার করব নাকি ইটস ব্যবহার করব? কোনটা বলো? অবশ্যই হচ্ছে এটা, কারণ এখন 9টা বাজে, এটা বোঝাচ্ছে। তাহলে আমার এখানে একটা অ্যাপোস্ট্রফি লাগবে, ইটস, তারপর যা আছে তা লিখবো হাফ, আমি পাশে লিখতেছি 9:30। এখন দেখো আমার কিন্তু এখনো সেন্টেন্স পুরোপুরি শেষ হয়নি। সেন্টেন্স কখন শেষ হবে? যখন আমি আই রিপ্লাই পর্যন্ত যাবো, যে আমি কথাটা বলছি। তাহলে এখন তুমি কি করবা? তোমার তো উক্তি শেষ। তো উক্তি শেষ হলে তুমি কি করবে? এখানে একটা কমা দিবা, কমার বাইরে দিয়ে তুমি কি দিবা? ইনভার্টেড কমা। কেন? কারণ তোমার কথাটা আলাদাভাবে থাকবে, স্পেশাল ভাবে। আমরা জানি যখনই স্পিচ বা উক্তিটাকে আমরা আলাদাভাবে বুঝাতে চাই, তখন আমরা কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা ব্যবহার করি। আমরা এটা অলরেডি শিখেছি, তাই না? তো এটা করলাম। এখন করার পর ওই যে দেখো আই রিপ্লাইড, আইটা হবে কি? ক্যাপিটাল আই রিপ্লাইড। এইবার আমার সেন্টেন্স শেষ হয়েছে। এবার আমি কি করব? ফুল স্টপ দিয়ে দিব। এবার আমি কি করব? ফুল স্টপ দিয়ে দিব, ঠিক আছে? তারপর কথাটা কি? আই মাস্ট গো টু স্কুল, হি সেড। তার মানে ও আবার হচ্ছে বলছে যে ওর এখন কি করে যেতে হবে? স্কুলে। তাহলে এখন আবার নতুন একটা স্টেটমেন্ট বলছে, তাহলে আমি আবার কি করব? ইনভার্টেড কমা। তাহলে কি লিখবো? আইটা ছোট হাতের আছে, এটা অবশ্যই কি হবে? বড় হাতের, কারণ সিঙ্গেল আই। আই, তারপর যে আছে তাহলে আই মাস্ট গো টু স্কুল। সেম এখানেও দেখো জিনিসটা, যে এই যে এই ঘটনার মতো,
এই যে ঘটনার মতো, আমি যে একটু কালারটা চেঞ্জ করি, এই যে এখানে এই ঘটনার মতো যখনই দেখবা আই রিপ্লাইড, হি সেড এই কথাটা থাকতেছে, এখানে আমাকে অবশ্যই হচ্ছে কি একজনের কথা শেষ হওয়ার পর অবশ্যই কমা দিতে হবে এবং ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করতে হবে। এটাই হচ্ছে নিয়ম এভাবে লেখার। এই জিনিসটা হচ্ছে আমরা যখন একটু আগে হচ্ছে শিখছি তখন এটার মধ্যে ইনক্লুসিভ ছিল না, কারণ কখন তোমরা এরকম প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করতেছিল না। এখন যেহেতু আসছে তাই এখন এটার কথা বলা হচ্ছে। এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটাই তোমাকে ফলো করতে হবে। হ্যাঁ, আমি জন্য ভেঙে ভেঙে আস্তে আস্তে ফার্স্ট কোয়েশ্চেনটা বুঝাচ্ছি। আই মাস্ট গো টু স্কুল, তাহলে ওর কথাও শেষ হয়েছে। এখন কি পুরোপুরি সেন্টেন্সটা শেষ হয়েছে এভাবে? না, কারণ কি হি সেড পার্টটা রয়ে গেছে। তাহলে আমি আই মাস্ট গো টু স্কুল এখানে কি দিয়ে দিব? কোটেশন মার্ক দিয়ে দিব, তাই না? কোটেশন মার্ক দিয়ে দিব, কোটেশন মার্ক। তারপর কি হি সেইড, তাহলে হি সেইড। আমার কি আনসার হয়েছে নাকি এখন কোনো প্রবলেম আছে? ইয়েস, রাইট, তুমি ঠিক ধরছো। এই যে এখানে আই মাস্ট গো টু স্কুল, এখানে যেহেতু আমার উক্তিটা শেষ হয়েছে এবং হি সেইড আছে, তাহলে আমার তো কে বলছে কথাটা বুঝিয়ে দেবে। তাহলে এই জন্য এখানে আমি নিচে কি দিব? কমা দিব, কারণ একটা সেন্টেন্স শেষ হওয়ার পর অবশ্যই একটা কি পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করতে হবে। এরকম কমা দিয়ে তারপর আমার কি লিখতে হবে? হি সেইড। সোজা কথা ভাইয়া, এখানে ওই যে আমরা যে একটা নিয়ম শিখলাম না, যে এটা পড়ানোর সময় তোমাকে বলছিলাম যে হি সেইড এর পর হচ্ছে এভাবে আমরা কি ইনভার্টেড কমার মধ্যে কিছু লিখি। কিন্তু আমরা যদি উল্টায় দিই, ফার্স্টে ইনভার্টেড কমার উক্তিটা থাকে এবং পরবর্তীতে হি সেইড থাকে, ওই ক্ষেত্রে ইনভার্টেড কমার লাইনটা শেষ হওয়ার পর জেনারেলি ফুল স্টপের বদলে আমার কি ব্যবহৃত হবে? কমা ব্যবহৃত হবে। কিন্তু এক্ষেত্রে দেখো যে এখানে যখন আমি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করছি, এখানে কিন্তু আমি কমা দেই নেই। তাহলে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এই যে আমি বক্স করে লিখে দিচ্ছি, কোয়েশ্চেন মার্ক অথবা হচ্ছে আশ্চর্যবোধক এর ক্ষেত্রে এই যে ইনভার্টেড কমা এভাবে একটু লিখে দিলাম, তোমরা অন্যভাবে লিখে দিবা নিজেদের সুবিধা মতো। ক্ষেত্রে ইনভার্টেড কমার আর কি যেটা বুঝতে চাচ্ছি যে কোয়েশ্চেন মার্ক এবং এক্সক্লেমেটরি, এখানে যদি দেখো এখানে যে আমি এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করছি, কোয়েশ্চেন মার্ক যদি যদি ব্যবহার করতাম এক্সক্লেমেটরি সাইন, এখন কোয়েশ্চেন মার্ক ব্যবহার করছি, এখানে কিন্তু আমার কমা দেওয়া লাগে নাই। কিন্তু এখানে ফুল স্টপের বদলে হচ্ছে আমি কি করছি? কমা ব্যবহার করছি। তো এটাই লিখতেছি যে কোয়েশ্চেন মার্ক এবং এক্সক্লেমেটরির ক্ষেত্রে আমি যখন আর কি ইনভার্টেড কমা দিতেছি, আমার কমা ব্যবহৃত হবে না। অনেক পেঁচানোর কিছু নাই, এখন তোমার নতুন হচ্ছে আমরা সলভ করতেছি, এই জন্য মনে হচ্ছে ভাইয়া এটা কি বলতেছেন, এত কিছু মনে রাখবো? এত কিছু মনে রাখার কিছু নেই। জাস্ট এতটুকু মনে রাখবা, যখন তুমি কোয়েশ্চেন মার্ক দিবা তুমি ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ লিখে হি সেড দিয়ে ফুল স্টপ দিয়ে দিবা। ঠিক আছে, এতটুক পার্টি। আমরা পরেরটা চলে যাই, আর কয়েকটা সলভ করলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, এবার এটা দেখো। আচ্ছা, আমরা একটু কালি চেঞ্জ করি। হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন আস্কড আবিহা। এই যে এখানে আমাদের ভার্বগুলো খুঁজে বের করতে হবে, রিপোর্টিং ভার্বগুলো। আমরা কিন্তু অযথাই ওই নিয়মটা শিখি না। রিপোর্টিং ভার্ব মানে সোজা কথা, যখন আমার উক্তিটা আগে চলে আসবে, রিপোর্টিং ভার্বটা পরে চলে আসবে, আমি তখন কি করব? উক্তিটা শেষ হওয়ার পর জেনারেলি কি ফুল স্টপের বদলে কি দিব? কমা দিব। আর আস্কড আবিহা, যে কথা বলছে ওটা শেষ করার পর আমি কি করব? ফুল স্টপ দিব। ওকে, চলো আমরা স্টার্ট করি। তাহলে প্রথমে যদি এটা একটা উক্তি আমরা আইডেন্টিফাই করছি, তাহলে লিখবো যে হোয়াটস, এখানে অলরেডি অ্যাপোস্ট্রফি দিয়ে দিছে। যদি এখানে এস থাকতো তাহলে কিন্তু আমাদের অ্যাপোস্ট্রফি দিয়ে নেওয়া লাগতো। তাহলে হোয়াটস ইয়োর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন। এখন এটা কি? একটা কোয়েশ্চেন না? আমরা দিচ্ছি না যে হোয়াটস মানে তো হোয়াট ইজ, অক্সিলারি ভার্বটা আগে আসছে, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? কোয়েশ্চেন মার্ক দিতে হবে। কোয়েশ্চেন মার্ক দিলে কি আমরা আর কোনো কমা টমা ব্যবহার করব না? ব্যবহার করবো না, আমরা ডাইরেক্ট কি ক্লোজ করব? ইনভার্টেড কমা দিয়ে শেষ করব। কিন্তু আমার কিন্তু সেন্টেন্স এখনো শেষ হয়নি। সেন্টেন্স কি দিয়ে শেষ হবে? এই যে রিপোর্টিং ভার্ব আর সাবজেক্ট দিয়ে। তাহলে আস্কড, কে আস্কড করছে? আবিহা। আবিহা যেহেতু কারোর নাম, আমরা জানি কারোর নাম সবসময় কি হয়? ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। তাহলে আমরা আবিহা, শেষ হয়েছে, ফুল স্টপ, শেষ। তারপর জাহিন নামের একজন, সে হচ্ছে কি হচ্ছে আবার বলছে। এখন দেখো এখানে কিন্তু রেগুলার যে স্ট্রাকচারটা ওটা ব্যবহৃত হচ্ছে, যে প্রথমে আমার একজনের নাম, তারপর সে বললো সেইড, তারপর তার স্টেটমেন্টটা দেওয়া আছে। তাহলে আমরা ওভাবে লিখলাম, জাহিনের জেডটা বড় হাতে লিখতে হবে আমার, জাহিনের জেডটা বড়, কারণ ওনার নাম সবসময় ফার্স্ট লেটারটা বড় হবে। জাহিন সেইড, সেইড হলো রিপোর্টিং ভার্ব, সেইড শেষ। এবার আমি কমা দিয়ে আমার ইনভার্টেড কমার মধ্যে আমি উক্তিটা লিখে ফেলবো, যেটা ও বলছে। আইটা কি হবে? বড় হাতের। আই হ্যাভ
not I have not decided yet. I have not decided yet. এখন দেখো এই কথাটা বলার পর কিন্তু একটা সেন্টেন্স শেষ হয়েছে, আমি এখনো ঠিক করি নাই, তো আমরা একটা ফুল স্টপ দিব। আমি কি বুঝতে পারলাম যে ইনভার্টেড কমার মধ্যে একজনের কথা যদি শেষ না হয়, এক্ষেত্রে আমরা নর্মাল যে পাঞ্চুয়েশন মার্কস আমরা যা শিখছি আমাদের কিন্তু কোনোটাই ফালানো যায় না, ইউজ হচ্ছে। ইয়েট আমি এখনো সিট করিনি। ক্যান ইউ সাজেস্ট এনি? আচ্ছা এখন বলো এটা কি জাহিন বলছে নাকি হচ্ছে আবিহা বলছে? অবশ্যই জাহিন বলছে, কারণ জাহিন বলে জিজ্ঞেস করা হয়েছে তুমি কোথায় যাবা ঠিক করছো, জাহিন বলছে না আমি তো ঠিক করি নাই। তাহলে স্বাভাবিকভাবে ওই বলবে তোমার কাছে কোনো সাজেশন আছে, তুমি কোনোটা সাজেস্ট করতে পারো, ওই জিনিসটাই। তাহলে এই কথা যেহেতু শেষ হয় তাহলে আমরা স্টার্ট করবো, যেহেতু একটা নতুন লাইন, নতুন লাইনের ফার্স্ট অক্ষরটা অবশ্যই কি হবে? ক্যাপিটাল। তাহলে ক্যান ইউ যা আছে তা, ক্যান ইউ সাজেস্ট এনি। তাহলে এই যে ক্যান ইউ আগে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব, তাহলে এটা কোন স্ট্রাকচারে গেছে? অবশ্যই কি কোয়েশ্চেন। তাহলে ক্যান ইউ সাজেস্ট এনি, এখানে আমার লাস্টে কি করতে হবে? কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আর যেহেতু এখন জাহিনের পুরো স্টেটমেন্টটা শেষ হয়েছে, আমি এটা কি করব? ইনভার্টেড কমা দিয়ে এটা ক্লোজ বুঝিয়ে দিব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর একবার দেখে নাও, আমি একটু সরে দাঁড়াই। ওকে, আই গেস তোমাদের এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আরেকটা চলে যাই। আমরা কিন্তু প্র্যাকটিস করতে করতে আরো এটা শিখে ফেলবো সবগুলো, হ্যাঁ, এত প্যারা খর কিচ্ছু নাই। যদি এখনো কেউ একটু খটকা লাগে, বাট আমার মনে হয় না যে এত ইজি জিনিস এত ভালো মতো বোঝানোর পর কারো খটকা লাগবে। স্টিল যদি লাগে, ডোন্ট ফিল লো, তুমি ক্লাস করতে থাকো। ওকে, ডু ইউ নো মি? ইয়েস আই নো ইউ। তো বুঝতে পারতেছি একজন জিজ্ঞেস করছে একজন বলতেছে, এখানে ডাইরেক্ট হচ্ছে ফার্স্টেই কারো বলা নাই যে হি সেড, তারপর কারো নাম দিয়ে সেইড হি, এরকম কিছু দেওয়া নেই। এরকমও কিন্তু থাকতে পারে কোয়েশ্চেন্স। তো রাজশাহী বোর্ডের মধ্যে এটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন, বা এরকম আসে যে কে কথা বলতে সেটা বলা থাকে না, তখন ভাইয়া কিভাবে বুঝবো? এই যে আমাকে তখন বুঝতে হবে কে কোয়েশ্চেন করতেছে, আর এটার প্রেক্ষিতে কি কোনো উত্তর আছে নাকি আবার পাল্টা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, একটু ট্রিকি, বাট আমরা দেখো কিভাবে সলভ করতেছি। তো প্রথমে আমরা সোজা কথা, যেহেতু এটা একজনের উক্তি আমরা বুঝে ফেলছি, আমরা লিখবো কি ডু। ডুটা ছোট হাতের ছিল, কিন্তু আমরা কি ছোট হাতে লিখতে পারবো? আমরা তো ছোট হাতে লিখবো না, আমরা কিভাবে লিখবো? বড় হাতে, কারণ আমরা জানি যে কোনো সেন্টেন্স যেটা ইনভার্টেড কমার ভিতরেই আছে না কেন, ওটা ফার্স্টে বড় হাতে লিখতে হবে। তাহলে ডু ইউ নো মি, তাহলে এটা কিন্তু আমার শেষ হয়েছে সেন্টেন্সটা। আচ্ছা, এখন আমি দেখলাম ইয়েস আই নো ইউ, তাহলে একজনই তো বলবে না যে তুমি কি আমাকে চিনো, আমি তোমাকে চিনি। নিজে বলে কি নিজে কখনো আনসার দিবে? অবশ্যই। তাহলে অবশ্যই এখানে কয়জন আছে? দুইজন ভিন্ন ভিন্ন আছে। তাহলে আমাকে এখন কি করতে হবে? আমি বুঝলাম যে এটা একজন কোয়েশ্চেন করছে, ওনার কথা শেষ, ওনার ইনভার্টেড কমা দিয়ে কাজও শেষ। ইয়েস আই নো ইউ, তাহলে আবার একটা নতুন ইনভার্টেড কমা শুরু। ইয়েসটা হচ্ছে বড় হাতে লিখতে হবে যেহেতু ফার্স্ট অক্ষর। তা আমরা শিখছিলাম মনে আছে যে ইন্ট্রোডাক্টরি ইয়েস নো, অবশ্যই শিখছি ফার্স্টের দিকে কমার। তাহলে ওটার পর অবশ্যই কি দিতে হয়? কমা দিতে হয়। তাহলে ইয়েস, হ্যাঁ, আইটা অবশ্যই কি করতে আমাকে? ক্যাপিটাল করতে হবে। ইয়েস আই, তারপর যা আছে তা, ইয়েস আই নো ইউ, শেষ হয় নাই, ফ্রম মাই চাইল্ডহুড, আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, আমি তোমাকে আমার ছোটবেলা থেকে চিনি। আচ্ছা, এখন এ কথাটা বলার পর যে চিনে সে কি আবার কোয়েশ্চেন করবে হোয়াটস ইউর নেম? অবশ্যই না। যে যাকে চিনে সে তো আর কাকে বলবে না তোমার নাম কি। তাহলে যার সাথে কথা হচ্ছে, যে ফার্স্টে বলছিল যে ডু ইউ নো মি, সে আবার জিজ্ঞেস করবে যে আচ্ছা তোমার নাম কি? তাহলে যেহেতু তুমি আমাকে চিনো, আমিও তাহলে তোমাকে চিনি, এরকম তো আমি মনে করার জন্য আমরা নাম দিয়েই তো মনে করি, তাই না? ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ড, তাহলে ওর কথাও যেহেতু শেষ, আমরা ইনভার্টেড কমা শেষ করে দিব। তাহলে নতুন আরেকটা হচ্ছে স্ট্রাকচার সেন্টেন্স শুরু হয়েছে হোয়াটস ইউর নেম। তাহলে এটা এই যে ফার্স্টে যে ডু ইউ নো মি ওর কথা ছিল, তাহলে ওখানে লিখতেছি আমরা কি? বড় হাতে লিখতে হবে ডাব্লিউটা, কারণ ফার্স্ট লেটার। দেখো ওখানে কিন্তু হোয়াটস লেখা, কিন্তু আমরা তো শিখছি কন্ট্রাকশন করতে কিভাবে হয়, অ্যাপোস্ট্রফি। তাহলে এখানে কিন্তু টি আর এস এর মাঝখানে এখানে কি হবে? অবশ্যই অ্যাপোস্ট্রফি হবে। তাহলে হোয়াটস, তারপর যা আছে তা লিখতেছি, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? তাহলে এটা একটা আমার কি কোয়েশ্চেন কমপ্লিট হয়েছে। কোয়েশ্চেন কমপ্লিট হলে আমি কি করব? কোয়েশ্চেন মার্ক ইউজ করব। তাহলে এটাও কি আমার একটা স্টেটমেন্ট শেষ হয়েছে না? আরেক ওই যে ফার্স্টে কথা বলছিল স্টার্ট করছিল তার, তাহলে আমরা এটা ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দিব। আচ্ছা, তা লাস্টে আরেকজন যে বলছে আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, ও আবার রিপ্লাই দিছে। তাহলে আমরা ওর যেহেতু আরেকটা স্টেটমেন্ট শুরু, তাহলে আমরা আরেকটা ইনভার্টেড কমা স্টার্ট করব। মাইটা আমরা বড় হাতে লিখবো, এখানে ছোট হাতে দেওয়া আছে। মাই নেম ইজ,
রতন যেহেতু কারো নাম, আরটা বড়াতে লিখবো মাই নেম ইজ রতন। তো যেহেতু এটা আছে একটা কি সেন্টেন্স শেষ হয়ে গেছে, তাহলে এই সেন্টেন্সের পর আমরা কি দিব, ফুল স্টপ আর ইনভার্টেড কমা দিয়ে আমরা কি করব, ক্লোজ করে ফেলবো। হ্যাঁ এটা ভাইয়া কিন্তু কিন্তু মনে রাখো তোমরা, হ্যাঁ এটা কিন্তু প্যাচ লাগানোর কোনো সুযোগই নেই। যে আমার যদি এখানে সেইড হি থাকতো তাহলে কিন্তু আমি এখানে ফুল স্টপ দিতাম না, আমি এখানে কি দিতাম, কমা দিয়ে দিতাম। ওকে, আই গেস তোমরা বুঝে ফেলছো, খুব ইজি পিজি, ইজি কুইজি, ইজি কুইজি, ইজি পিজি লেমন স্কুইজি। ওকে চলো এরপরটা চলে যাই, এটা শেষ। ওকে, তো আমরা কিন্তু দেখো কয়েকটা টাইপই শিখতেছি। অনেক সময় আমাকে রিপোর্টিং ভার্ব দেওয়া থাকবে, অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, আবার অনেকগুলো কি থাকবে একদম সিম্পল প্লেন, কোনো কোনো ডাইরেক্ট স্পিচ নাই, জাস্ট এমনি বর্ণনামূলক। যেমন এইটা, যেমন এখানে কারো কোনো বক্তব্য নাই, কোনো স্টেটমেন্ট নাই, এখানে পুরোটাই হচ্ছে একটা কি ন্যারেটিভ, মানে একটা অনেস্টি নিয়ে কথাবার্তা। তো এখানে আমার কোনো ইনভার্টেড কমা দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তো দেখো অনেস্টির এইচটা বড় হাতের, বাট এটা যেহেতু সেন্টেন্সের একদম ফার্স্ট লেটার, তাহলে আমাকে বড় হাতে লিখতে হবে। লিখলাম অনেস্টি। আচ্ছা আমি এটা এখান থেকে সলভ করে, হ্যাঁ এখান থেকে সলভ করে বলতে আমি এটা একটু চিকুন বানাই নিই। ওকে, এটা সবুজ করে ফেলি, আমি এখান থেকে দেখাই। তাহলে আমার এখানে এইচটা কি হবে, ক্যাপিটাল হবে। ঠিক আছে, এইচটা কি হবে, ক্যাপিটাল, কারণ ফার্স্ট অনেস্টি ইজ আ নোবেল ভার্চু। আচ্ছা ভার্চুর পর তাহলে আমি ফুল স্টপ করি, এটা আমার একটা কি সেন্টেন্স শেষ হয়েছে। ঠিক আছে, ভার্চু পার্সেন্ট, তারপর ইট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন এভরি স্পেয়ার অফ লাইফ। তাহলে এটা আমাদের আরেকটা সেন্টেন্স। তাহলে ইটটা তো ছোট হাতের দেওয়া, সেটা আমাদের কি করতে হবে, বড় হাতে লিখতে হবে। কি করতে হবে, বড় হাতের লিখতে হবে। তাহলে ইট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস, তারপর কিন্তু বাকিটুকু আছে মডিফায়ার, ইন এভরি স্পেয়ার অফ লাইফ। তাহলে লাইফ পর্যন্ত আমার একটা সেন্টেন্স শেষ হয়েছে, তাহলে আমি এখানে কি দেবো, ফুল স্টপ। কারণ আমরা জানি একটা পরিপূর্ণ সেন্টেন্স শেষ হলে সেটা যদি কি হয়, নর্মাল সেন্টেন্স মানে অ্যাসার্টিভ হয়, তাহলে আমাকে ফুল স্টপ দিতে হবে। ফার্স্ট যেটা আমরা আজকে শিখছিলাম। তারপর দ্য ভ্যালু অফ অনেস্টি ইজ ভেরি গ্রেট। তাহলে এটাও আমার কি একটা আলাদা একটা সেন্টেন্স, তাহলে আমি এটাও কি টিটা অবশ্যই কি বড় দিতে হবে, যেহেতু ফার্স্ট আমার ওয়ার্ড। দ্য ভ্যালু অফ অনেস্টি, ঠিক আছে, দ্য ভ্যালু অফ অনেস্টি ইজ ভেরি গ্রেট। তাহলে এখানে আমি শেষ করলাম। ঠিক আছে, এখানে আমি শেষ করলাম। আচ্ছা তারপর ইট আবার ছোট হাতে লিখছে, তাহলে আমি এটাকে আবার বড় হাতে লিখবো। ইট ব্রিংস লাভ, রেসপেক্ট অ্যান্ড ফিয়ারলেসনেস। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যখন কমা পড়তেছিলাম আমি কিন্তু পড়ছিলাম যে সমজাতীয় যতগুলা লিস্ট যদি থাকে আমাকে কিন্তু এন্ড দ্বারা যেটা যুক্ত আছে এর আগেরটাও যদি এরকম থাকে, মানে তিনটা থাকে দুইটার বেশি, তাহলে কিন্তু অবশ্যই কমা দিতে হবে। তাহলে এই যে লাভ, রেসপেক্ট অ্যান্ড ফিয়ারলেসনেস, তাহলে কি লাভ আর রেসপেক্টের মাঝখানে একটা আমরা কি দিব, কমা দিব। হ্যাঁ, এটা একটা লিস্ট হচ্ছে সমজাতীয়। কেমন সমজাতীয়, লাভ, রেসপেক্ট, ফিয়ারলেসনেস সবগুলোই নাউন। ঠিক আছে, তাহলে সবগুলো সমজাতীয়। ইট ব্রিংস লাভ, রেসপেক্ট, বা তুমি জাস্ট এভাবে মনে রাখলে হবে যে একাধিক জিনিস যেটা সেম সেম জিনিস বোঝাচ্ছে, আমাকে কমা ব্যবহার করতে হবে। ইট ব্রিংস লাভ, রেসপেক্ট অ্যান্ড ফিয়ারলেসনেস। ওকে ডান। An honest man passes his days in mental peace. আচ্ছা তাহলে দেখো অ্যান অনেস্ট, এটা তো আমার কি করতে হবে, বড় হাতে লিখতে হবে নাকি, অবশ্যই বড় হাতে লিখতে হবে। এটা অবশ্যই কি করতে হবে, বড় হাতে লিখতে হবে। অ্যান অনেস্ট ম্যান পাসেস হিজ ডেজ ইন মেন্টাল পিস, এটা আমার একটা সেন্টেন্স শেষ হয়েছে। তাহলে সেন্টেন্স শেষ হলে আমি কি, ফুল স্টপ। কতই ইজি না ভাইয়া, এটা তো অনেক ইজি। আগেরগুলা কি ইনভার্টেড কমা টমা এত ঝামেলা, এরম আইলে আল্লাহ বোর্ডের মধ্যে যাতে এটাই আয়। অনেক এরম দোয়া করতেছো না, তা আবার খাটে শুয়া শুয়া। বেটা রে তোমরা যা করো না, দুষ্ট ছেলে বলে নন্টে ফন্টেরা। আচ্ছা লাস্ট লাইন, ইন অর্ডার টু, আচ্ছা আচ্ছা, এ অনেস্ট ম্যান passes his days in mental peace in order to search peace. আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু করব, আমার সেন্টেন্স পুরো শেষ হয় না, আমি তোমাদের সাথে কথা বলতে গিয়ে হচ্ছে একটু ডিস্ট্রাক্টেড ফিল করছিলাম। আমি আবার বলতেছি, একজন অনেস্ট ম্যান সে তার দিন অতিবাহিত করে ইন মেন্টাল পিস, মানসিক শান্তিতে, ইন অর্ডার টু সার্চ হ্যাপিনেস। হ্যাপিনেস সার্চ করার জন্য মেন্টাল পিস সবসময় পাই। তাহলে এখানে আমার আসলে জিনিসটা শেষ হয়েছে, এখানে আমার হচ্ছে কাজ শেষ। এখানে অলরেডি আমার ফুল স্টপ দেওয়া আছে, অনেক সময় দেওয়া থাকে, তো এখানে আমার এখন কোনো কষ্ট করে দেওয়ার আর কোনো দরকার নেই। তো এই ছিল খুবই ইজি একটা হচ্ছে আরেকটা তোমার পাঞ্জেশন মার্ক। হ্যাঁ ইজি কেন লাগতেছে, কারণ আমি এখন মোটামুটি একটা নলেজ রাখি। তোমাদের মাঝখানে অনেকের কাছে ইজি লাগতেছে যারা নলেজ রাখো, বা যারা রাখো না তাদের কাছে আমি জানি একটু চ্যালেঞ্জিং, বাট এটা এমন কোনো রকেট সায়েন্স না যে তোমরা পারবা না। ঠিক আছে, উইথ প্র্যাকটিস উইথ টাইম তোমরা অবশ্যই পারবা। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা চলে আসি
আরেকটায়। তো এটা আর আমরা এভাবে সলভ না করে আমি তোমাদের লিখে লিখে সলভ করবো, ঠিক আছে? তো প্রথমে বলতেছে হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার আস্কড হাসান। তাহলে হাসান আস্ক করছে, তাহলে অবশ্যই ওর স্টেটমেন্টটাকে আমাকে ইনভার্টেড কমা নিতে হবে। তাহলে আমরা লিখি হ্যাভটা অবশ্যই বড় হাতে দিয়ে স্টার্ট করতে হবে। হ্যাভ ইউ এভার বিন টু, জানো তো সবাই কক্সেস বাজার কিভাবে লেখে, কক্স যেহেতু একটা জায়গার নাম, প্রপার নাউন, আমাকে অবশ্যই ক্যাপিটাল লিখতে হবে। কক্স এক্স এস আর এস এর মাঝখানে কিন্তু অ্যাপোস্ট্রফি আছে, কক্স বাজার, বাজারের বিটাও বড় হাতের হবে। হ্যাঁ, এটা তোমরা জানো সবাই নাম কিভাবে লিখতে হয়। আচ্ছা, এখন যেহেতু একটা কোয়েশ্চেন সেন্টেন্স, হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, তুমি কখনো গিয়েছিলে কিনা, তাহলে আমাকে অবশ্যই কি হতে হবে, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। আর ওর যেহেতু কোয়েশ্চেন করা শেষ, স্টেটমেন্ট শেষ, তাহলে আমরা কি করব, ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করব। কে কথা বলছে, আক্সড, কে আক্স করছে, হাসান। হাসানের এইচটাকে আমরা কি করলাম, ক্যাপিটাল লিখে ফেললাম। আচ্ছা, তারপর অবশ্যই একজন রিপ্লাই দিবে, অবশ্যই কাউকে তো হাসান আক্স করছে। নো আই হ্যাভ নেভার গন দেয়ার, রিপ্লাইড কামাল, বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস। আচ্ছা, এখন দেখো এই কোয়েশ্চেনটার মধ্যে তোমরা একটা নতুন জিনিসের সাথে পরিচিত হবে। নতুন বলতে একদম আলট্রা নতুন এরকম না, যা শিখছো তারই। এটা আমি একটু আগেও মেনশন করছিলাম বা স্লাইটলি মেনশন করছি, কারণ তখন কনটেক্সট ছিল না, এখন আসছে। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে এই কোয়েশ্চেনটা সলভ করবা, এরকম কোয়েশ্চেন আসার চান্সেস বেশি। আচ্ছা দেখো, নো, এই নো আই হ্যাভ নেভার গন দেয়ার, রিপ্লাইড কামাল, তারপর বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, এই দুইটা কথাই কার, কামালের না, এই যে রিপ্লাইড কামাল, এটা আন্ডারলাইন করলাম, এই দুইটা কথাই কার, মানে এই কথাটাও কার, কামালের, আবার এখানেও যে কথাটা শেষ হয়েছে এটাও কার, কামালের। যখন এরকম হবে যে একজনই কি করতেছে, একজনেরই দুইটা স্টেটমেন্ট পরপর দেওয়া আছে এবং মাঝখানে রিপ্লাইড, সেইড যাই দেওয়া থাকুক না, তাই ওভাবে হচ্ছে নামটা দেওয়া আছে। এখানে যেমন রিপ্লাইড কামাল, এখানে সেইড কামালও থাকতে পারতো, সমস্যা নেই। ওই ক্ষেত্রে আমরা কি করব, আমরা রিপ্লাইড কামালের পর তো আমরা এতক্ষণ কি করছি, জেনারেল নিয়মে রিপ্লাইডের পর ফুল স্টপ দিছি। ওই ক্ষেত্রে যেহেতু একজনেরই দুইটা হচ্ছে বক্তব্য, আমরা কি কন্টিনিউ রাখার জন্য কি করব, কমা ইউজ করব। অ্যান্ড বাকিটা যা, যেহেতু উক্তি সবসময় আমার ইনভার্টেড কমার মধ্যে লেখা লাগে, আমরা ওভাবেই লিখবো। যদি না বুঝো সমস্যা নেই, আমি এখন লিখতে লিখতে তোমাদের বুঝাচ্ছি, আসো করি। তাহলে নো আই হ্যাভ নেভার, তাহলে ফার্স্টে নো, তাহলে নো যেহেতু ইন্ট্রোডাক্টরি নো, তো এটার পর অবশ্যই কি হবে, কমা, আমরা শিখছি। ফার্স্টে যদি নো ইয়েস আসে, তাহলে নো আইটা বড় হাতের হবে, নো আই হ্যাভ নেভার, আমি কখনো যাই নাই, আই হ্যাভ নেভার গন দেয়ার। তাহলে এই যে আমার স্টেটমেন্ট একটা শেষ হলো। এখন যে শেষ হলে আমার কি করতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে, এবং এখানে কি দিতে হবে, কমা দিয়ে লিখতে হবে কি, এই যে রিপ্লাইড কামাল, এটা তো এতক্ষণ আমরা শিখছি, রিপ্লাইড কামালের কে অবশ্যই বড় হাতে লিখতে হবে, রিপ্লাইড কামাল। এখন আমি যেটা বলতেছিলাম, দেখো এই যে এবার যে পরের কথাটা বললে, বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, মানে আমি কখনোই কক্সবাজার যাই নাই রে, বাট আমার যাওয়ার অনেক ইচ্ছা। তাহলে দুইটা কথাই কার, কামালের। তো একসাথে কিন্তু চাইলে এই লেখার পর লিখতে পারতো লাস্টের রিপ্লাইড কামাল, বাট এটা তোমাদের কনফিউশনে ফেলানোর জন্য পরীক্ষার মধ্যে দিবে। তো মাঝখানে কি রিপোর্টিং ভার্বটা আছে, তাহলে এখানে যেহেতু কামালেরই আবার কথা যে বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, তাহলে আমরা এখানে কমা দিয়ে আবার কন্টিনিউ রাখবো। হ্যাঁ, এখন এটা আবার একটা নতুন স্টেটমেন্ট, এই জন্য আমি একটা নতুন ইনভার্টেড কমাই স্টার্ট করছি। বাট আইটা বড় হতে হবে, বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস। এখন কি পুরোপুরি শেষ হয়ে গেছে না বক্তব্যটা, তাহলে আমি ফুল স্টপ দিব, আর এখানে কি ইনভার্টেড কমা দিয়ে শেষ করবো। আমার কামালের কথা শেষ, কামাল রিপ্লাইড দিয়ে দুইটা কথা বলে ফেলছে। আচ্ছা, এরপরে কথাটা চেক করি আমরা। I had an opportunity to visit the sea beach last year, said Hassan. How charming the scenery is. বিস্ময় সূচক সেন্টেন্স। এখন যে গেছে সেই তো আসলে সৌন্দর্যের প্রশংসা করতে পারবে, তাই না? তাহলে আমরা এখানেও বুঝতে পারতেছি যে এখানেও যে দুইটা স্টেটমেন্ট আছে, হ্যাঁ, স্টেটমেন্টটা কোনটা কোনটা, ও সরি, ইউ ইয়ে, ওকে, হ্যাঁ, এই যে তোমরা দেখতে পাচ্ছ কি, এই যেখানে সেইড হাসান, হাসান যে বলতেছে, হাসানের তোমার এই পাশে হচ্ছে কথাটা ওর, আবার এই পাশের কথাটাও কি ওর। তাহলে আমরা সিমিলার এখন যে জিনিসটা শিখলাম ওইটা অ্যাপ্লাই করবো, আমরা কমা দিয়ে হচ্ছে বাকিটুকু শেষ করবো। হ্যাঁ, আসো কিভাবে, নতুন স্টেটমেন্ট শুরু, তাহলে ইনভার্টেড কমাও শুরু। আই হ্যাড অ্যান অপরচুনিটি
I had an opportunity to visit the sea beach last year. Sea beach last year. আচ্ছা, দেখো কি লেখা আছে, সেইড হাসান। তাহলে আমরা জানি এরকম সেইড হাসান, রিপ্লাইড হাসান এরকম থাকলে আমরা কি করব, আমরা কমা দিয়ে রাখবো। আর যদি স্টেটমেন্টটা শেষ হয়েছে, একটা স্টেটমেন্ট শেষ আমরা ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করব। তারপর সেইড হাসান, সেইড হাসান লিখবো আমরা। সেইড হাসানের এইচ অবশ্যই বড়, কারণ কারোর নাম সেইড হাসান। এই যে এডবার কথা বলতেছি, এখানে আমরা কি ফুল স্টপ দিব নাকি আমরা কমা দিব? কারণ পরের কথাটাও তো কার, হাসানেরই, আমরা কি দিব, কমা দিব। সেইড হাসান কমা হাউ। দেখো এখানে কোন সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো, WH এর পর কি আসছে, চার্মিং একটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি এক্সক্লেমেটরি। তাহলে হাউ চার্মিং দ্য সিনারি ইজ। দ্য সিনারি ইজ, তাহলে আমরা এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে দিব। আর যেহেতু এখন আমার কথাটা শেষ, আমার কোয়েশ্চেনও শেষ, আমি ইনভার্টেড কমা দিয়ে জাস্ট ক্লোজ করে দেবো। তাহলে কি ক্লিয়ার ভাইয়া পুরা? ইনভার্টেড কমাটা সবার লাস্টে দুই প্রান্তে থাকবে, এর মাঝে অন্যান্য হচ্ছে পাংচুয়েশন মার্কগুলো আমরা ব্যবহার করব। আমরা এভাবেই করছি। এই জিনিসটা একটু হচ্ছে ইউনিক, এই যে কোনটা, যে দোনো সাইডেই হচ্ছে যদি একজনই, যদি দোনো সাইডের হচ্ছে কি, দোনো সাইডে একজনেরই যদি উক্তি থাকে, ওই ক্ষেত্রে আমরা কি করি, সেইড হি বা সেইড ওই নামটা এটার আগেও কমা দিয়ে শেষ করি, এবং এর পরেও কমা দিয়ে নতুন স্টেটমেন্টটা শুরু করি একজন ব্যক্তিরই। ঠিক আছে, আমরা এটা আরো দেখবো, অভ্যস্ত হয়ে যাব, কোনো সমস্যা হবে না। চলো এটা তাহলে শেষ। ওকে, এরপরটা কি, হোয়াট আ বিউটিফুল সাইট ইট ইজ, সেইড রাবিতা ড্যাশ আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড, ইনফ্যাক্ট আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স ভেরি ওয়ান্ডারফুলি, সেড রুকাইয়া। তাহলে একজন রাবিতা, একজন রুকাইয়া, তাহলে ফার্স্ট স্টেটমেন্ট আমরা বুঝতে পারতেছি রাবিতার, আর এর পরের স্টেটমেন্টটা অবশ্যই তার ফ্রেন্ড বা বোন রুকাইয়ার। তাহলে আমরা সলভ করি, চলো। তাহলে যেহেতু স্টেটমেন্ট অবশ্যই আমার ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে, তাহলে হোয়াট বড় হাতের, হোয়াট এ, তাহলে এটা কি, হোয়াটের পর WH এর পরে অ্যাডজেক্টিভ আসছে, সেটা কি আমার এক্সক্লেমেটরি না? হোয়াট এ বিউটিফুল সাইট মানে দৃশ্য, সাইট ইট ইজ। তাহলে আমার শেষ হইলো, শেষ হবার আমি কি করব, এক্সক্লেমেটরি দিব। এখন দেখো এখানে কি আমার ওর কথাটা শেষ না, শেষ মানে আমাকে কি করতে হবে, এক্সক্লেমেটরির পরে উপরে ইনভার্টেড কমা দিয়ে বুঝাইতে হবে যে ওর স্টেটমেন্টটা শেষ। তারপর কি, সেইড রাবিতা, তাহলে আমরা জাস্ট লিখে দেবো কি, সেইড রাবিতা। ওই যে আমি একটা বক্স করে লিখছিলাম না, এক্সক্লেমেটরি আর কোয়েশ্চেন মার্ক থাকলে আর কমা দেওয়া লাগে না, ওই কথার এই যে এখানে অ্যাপ্লাই হয়েছে, এখানে আর কোনো আমরা কমা দিব না। কিন্তু যে কোনো জায়গায় অন্য সকল ক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হয়েছে, যেরকম সেইড রাবিতা এর আগে কি করা লাগতো, যদি আশ্চর্যবোধক বা কোয়েশ্চেন সেন্টেন্স না থাকে আমাকে কমা ব্যবহার করা লাগতো। ঠিক আছে, সেইড রাবিতা, রাবিতার আটটা অবশ্যই কি করতে হবে, বড় হাতের লিখতে হবে, সেইড রাবিতা, শেষ। এবার আমার সেন্টেন্স শেষ হয়েছে রাবিতার, সেইড রাবিতা বলার পর। আচ্ছা, এবার আরেকটা নতুন সেন্টেন্স শুরু করছে কে, রুকাইয়া। ইনফ্যাক্ট, তাহলে আমি অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে শুরু করবো, আইটা বড় হাতের লিখবো যেহেতু এটা ফার্স্ট আমার ফ্রেজ। ইনফ্যাক্ট, আর আমরা কিন্তু শিখছিলাম অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, কয়েকটা হচ্ছে অ্যাডভার্ব আছে বা লিঙ্কিং ওয়ার্ডস আছে যেগুলা থাকলে, হাওয়েভার, যে হাওয়েভার দিয়ে এক্সাম্পলটা দিয়েছিলাম মনে আছে না, এগুলো বাক্যের শুরুতে থাকলে আমাকে কি করতে হবে, কমা ব্যবহার করতে হবে, তাই না? বলছিলাম না কমার ব্যবহার সবচেয়ে বেশি, এটা তোমরা এখন আস্তে আস্তে বুঝতে পারতেছো। তাহলে ইনফ্যাক্ট, ইনফ্যাক্টের পর কমা, আবার আল্লাহ, আল্লাহ আমরা শিখছি যে অবশ্যই করতে হবে ক্যাপিটাল। ইনফ্যাক্ট আল্লাহ হ্যাজ created this universe যা আছে তা লিখে ফেলি, ভেরি ওয়ান্ডারফুলি। এখন এই যে শেষ হলো, এখানে কি বাকি পার্ট আছে না, সেইড রুকাইয়া, তাহলে কি আমি ফুল স্টপ দিব নাকি কমা দিব? অবশ্যই কমা দিব। কেন? কারণ আমার কিন্তু সেইড দিয়ে বাকি কথাটা রয়ে গেছে। সেইড কে বলছে, রুকাইয়া, তাই না? সেইড রুকাইয়া, রুকাইয়ার আরটা কি হবে, বড় হাতের হবে, রুকায়া। এবার আমি ফুল স্টপ দিয়ে শেষ করব। ক্লিয়ার না? একদম ইজি,
একই কয়েকটা নিয়মই বারবার আসতেছে। আমি বলছিলাম যে তোমাকে শিখাচ্ছি, এইগুলার থেকে সব তোমরা পারবে, অ্যান্ড তোমরা কিন্তু পারতেছো, বুঝতেছো। ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট। ওকে, সো আমার এতটুকু বিশ্বাস আছে যে এখন এই 4-5টা সলভ করার পরে তোমরা আগের থেকে অন্তত একটু বেটার নলেজে আসো। ঠিক আছে, আরো কয়েকটা করি, আরো কয়েকটা দেখো। হ্যাঁ, লাস্টে কিন্তু আবার ফুল স্টপ দিতে ভুললো না। ঠিক আছে, আচ্ছা এবারটা, পোর্টার ইউ মে গো, সেড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, লাফিং, ইউ হ্যাভ গেইন ইউর ফ্রিডম বাই, আচ্ছা ফ্রিডম বাই আল্লাহ, হি রিপ্লাইড আই ওন্ট। আচ্ছা, তাহলে ফার্স্টে অবশ্যই হচ্ছে কি হয়েছে, ফার্স্টে স্টেটমেন্টটা অবশ্যই কারো, এই যে দেখো সেড দ্য মিস্ট্রেস লেখা আছে, সেড দ্য মিস্ট্রেস লেখা আছে, তার মানে মিস্ট্রেসের। তাহলে অবশ্যই আমার যেহেতু স্টেটমেন্ট, আমাকে ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে। তাহলে পোর্টার, এটা কারো নাম, হ্যারি পোর্টার যেমন নাম শুনছো ওরকম পোর্টার। আমরা শিখছিলাম যখনই কারোর নাম, ওই যে ভোকেটিভ কেস, কারোর নাম যদি ফার্স্টেই আসে আমার কি করতে হবে, কমা দিতে হবে, নাম বা উপাধি। তাহলে নাম আসছে পোর্টার, কমা, তারপর বলতেছে ইউ মে, ইউটা বড় হাতের হবে না, কারণ এটা ফার্স্ট আমার ওয়ার্ড ছিল না সেন্টেন্সে, ফার্স্ট ওয়ার্ড কি ছিল, পোর্টার। ইউ মে গো, তাহলে এই যে এখন আমি কি করব, সেইড মিস্ট্রেস যেহেতু আছে আমি এটা কমা দিয়ে শেষ করে ইনভার্টেড কমা ক্লোজ করলাম, সেইড দ্য মিস্ট্রেস। হ্যাঁ, তো তোমরা চাইলে এখানে মিস্ট্রেসের এমটা হচ্ছে বড় হাতে লিখতে পারো, যেহেতু একটা আই মিন উপাধি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, আমরা দিতে পারি মিস্ট্রেসের এমটা বড় হাতের। আচ্ছা, মিস্ট্রেস, উনি কোন মিস্ট্রেস, অফ দ্য হাউস, অফ দ্য হাউস। এখন দেখো ওনার স্টেটমেন্ট কিন্তু একটা শেষ হয়েছে, কিন্তু এর পরের যে স্টেটমেন্টটা, যে লাফিং এর পর ইউ হ্যাভ গেইন ইউর ফ্রিডম, এই কথাটাও কিন্তু কার, এই কথাটাও ওই মিস্ট্রেসেরই। ঠিক আছে, তাহলে মিস্ট্রেস অফ দ্য হাউস। ঠিক আছে, তো লাফিং আমরা এই প্রবেশে লিখি হাউস লাফিং, মানে উনি হাসতে হাসতে বলতেছে। ঠিক আছে, হাসতে হাসতে বাকি কথা বলতেছে, লাফিং। তো লাফিং এর পর আমরা কি করব, কমা দিয়ে একটা নতুন স্টেটমেন্ট যেহেতু স্টার্ট হয়েছে ইনভার্টেড কমা স্টার্ট করবো। এটা একটু ট্রিকি, কিন্তু এটা প্র্যাকটিস করে থ্রুতে তোমরা আজকে জেনে গেলা যে এরকম থাকলে তোমাকে বুঝতে হবে যে কথাটা আসলে কে বলতেছে, এটাই হচ্ছে প্যাচ। এটা বুঝে ফেললেই সব ইজি। আর প্র্যাকটিস করতে করতে এরকম পড়তে পড়তে তোমরা অলরেডি শিখে ফেলবাই, অলরেডি শিখছো। লাফিং, তাই ইউটা অবশ্যই বড় হাতে হবে যেহেতু ফার্স্ট লেটার, ইউ হ্যাভ, যা আছে তা লিখে ফেলবো, ইউ হ্যাভ গেইনড ইয়োর ফ্রি, ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম। তাহলে এখন তার কোনো সেইড মিস্ট্রেস এরকম কিছু নাই, এটা তো শেষ হয়ে গেছে। তাহলে শেষ হলে আমি কি করব, ফুল স্টপ দিব। ঠিক আছে, শেষ হলে আমি কি করব, ফুল স্টপ দিব, আর কি দিব, ইনভার্টেড কমা দিব। আচ্ছা আচ্ছা ওকে, তারপরটা বাই আল্লাহ, আল্লাহর কসম। বাই আল্লাহ মানে কি, আল্লাহর কসম, এরকম টাইপের কে বাই দ্বারা আল্লাহ লেখা হয়। বাই আল্লাহ, হি রিপ্লাইড আই ওন্ট লিভ দ্য হাউস আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্পেনিয়ন্স। আচ্ছা, তাহলে এটা একজনেরই কথা আমি বুঝতেছি, কিন্তু এখানেও কিন্তু একটা কাহিনী আছে। এই যে বাই আল্লাহ একবার উনি বলছে, হি রিপ্লাইড, তারপর আবার উনি বাকি কথাটা বলছে যে না আমি বাসা থেকে যাব না। মিস্ট্রেস বলতে তুমি বাসা থেকে চলে যাও, আর ওই একজন লোক আছে সে বলতেছে না আল্লাহর কসম আমি এখান থেকে যাব না। তাহলে এটা আমরা স্টার্ট করি, যেহেতু ওনার কথা শুরু হয়েছে। তাহলে বাইটা বি বড় হাতে লিখবো, আল্লাহর এ বড় হাতে লিখবো। তো বাই আল্লাহ। এখন এখানে চাইলে তোমরা এক্সক্লেমেটরি সাইনও ব্যবহার করতে পারো, আর নর্মাল সেন্সে চিন্তা করলে আমরা কি, যেহেতু এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করতেছি না, তাহলে আমরা কি করতে পারি, কমা ব্যবহার করতে পারি। তো ইউজুয়ালি এটাই ব্যবহার করছে অনেক সলিউশনসের মধ্যেই, তা আমরাও এটা ফলো করব যে বাই আল্লাহ। আচ্ছা, বাই আল্লাহ, এখানে একটু ডট পড়ে গেছে। আচ্ছা, বাই আল্লাহ, আল্লাহর কসম, কে কথা বললো, হি রিপ্লাই, তাই না? এই যে হি রিপ্লাইটার আগে আমরা কি করি, কমা দিয়ে শেষ করি না, এরকম আমরা এভাবেই রাখলাম, হি বাই আল্লাহ, কারণ ওনার কথাটাই কন্টিনিউ থাকবে পরে। বাই আল্লাহ, হি রিপ্লাইড, হি রিপ্লাইড। রিপ্লাইড দিকে আমরা ফুল স্টপ দিয়ে দিব, না 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 না, ফুল স্টপ তো দিব না, কারণ আই ওন্ট লিভ দ্য হাউস, এটা কার কথা, হি এর কথা। তাহলে কমা দিয়ে আমি কন্টিনিউ রাখবো, আইটা বড় হাতে লিখবো, আই। দেখো ওন্ট বানানটা কিন্তু তোমার কন্ট্রাকশন করতে হবে, অ্যাপোস্ট্রফি দিলা, আই ওন্ট এভাবে লিখলা, কিন্তু এখানে কিভাবে লেখা আছে দেখছো না, চেঞ্জ কিন্তু আসছে, আই ওন্ট
লিভ দ্য হাউস, আমি হাউস ছেড়ে যাব না। এখন দেখো এটা কিন্তু আমার সেন্টেন্স শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ এই যে আনটিল, এটা কিন্তু একটা কি ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করে, এরকম একটা কি সাবঅর্ডিনেট কনজাংশন না? তাহলে এটা সহই আমার লিখতে হবে, পুরা জিনিসটা মিলে একটা বড় সেন্টেন্স হবে। আনটিল, যতক্ষণ না, এই যেগুলো একটু কিন্তু জানতে হবে। আশা করি তোমরা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে এগুলো শিখেছো নাকি, যে ক্লজ মার্কারগুলো থাকলে কিন্তু আমরা ওগুলো রেখে কাজ করি। ওই যে যেমন ইফের একটু আগে আমরা রুলটা শিখছিলাম না, ইফ যদি মাঝখানে থাকে তাহলে কমা টমা হয় না, পুরা লাইনটা লেখা লাগে, মাঝখানে ইফ থাকে। সেম ইফের জায়গায় এখানে জাস্ট কি আছে? আনটিল আছে, ঠিক আছে? আনটিল, আইটা বড় হাতের হবে, আর কন্ট্রাকশন হিসেবে কি? অ্যাপোস্ট্রফি বি, এটা দ্বারা বোঝা আই হ্যাভ নাকি? এই যে দেখো এখানে এটা কিভাবে ছিল, এটাকে আমরা কিভাবে লিখছি? আইটাকে ক্যাপিটাল লিখছি আর হ্যাভটাকে কন্ট্রাকশন মানে সংক্ষিপ্ত করে অ্যাপোস্ট্রফি ভি লিখছি। এভাবেই লেখা হয় যে আই হ্যাভ হার্ড, I have heard the stories, I have heard the stories of my companions. এখন দেখো, এখন তো পুরো স্টেটমেন্ট শেষ, তাহলে আমি ফুল স্টপ দিতে পারি, এরপর কোনো সেইড দিয়ে আর কোনো কন্টিনিউশন নাই, ফুল স্টপ। আর যেহেতু আমার স্টেটমেন্টও শেষ, আমি কি করব? ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিব, ঠিক আছে? তো এরই মাধ্যমে আমরা শেষ করে ফেললাম চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ডে 2025, ঠিক আছে? তো এবার আমরা হচ্ছে পরবর্তী লেসনে চলে যাব। ওকে, তারা ওকে, চলো। তো এবার আমরা সিলেট বোর্ড 2025 সলভ করব। এখন কিন্তু তোমরা আমার সাথে সাথে হচ্ছে রিপিট করবা মুখে মুখে, যে এখানে এই চেঞ্জ হবে ভাইয়া, এখানে ওই চেঞ্জ হবে, ঠিক আছে? ওকে, চলো স্টার্ট করি। তো হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার আস্কড মিস্টার আহমেদ। আচ্ছা, আমরা তো এখন জানি কিভাবে হচ্ছে আমাদের কি করা লাগে, সিলেক্ট করা লাগে, আইডেন্টিফাই করা লাগে যে সেন্টেন্স কোনটা, তাই না? তো তোমরা ঝটপটভাবে বলে ফেলো তো, এখান থেকে হচ্ছে কতটুকু হচ্ছে আমার সেন্টেন্স? কতটুকু কি বললা? আলেকজান্ডার পর্যন্ত? আরে সাবাস 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 সাবাস। ওকে, তা ইনভার্টেড কমা দিয়ে আমি স্টার্ট করলাম আমার স্টেটমেন্ট। হ্যাভটা অবশ্যই বড় হাতের, ঠিক আছে? হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার, যেহেতু একজন নাম, মানে এটা বড় হাতের হবে আলেকজান্ডার। যেহেতু কোয়েশ্চেন করছে, কোয়েশ্চেন আমার শেষ হয়েছে, আমি কোয়েশ্চেন মার্ক দিব। এবং যেহেতু আমার কথাও শেষ, কারণ এই যে আস্কড মিস্টার আহমেদ, তাহলে আমি ইনভার্টেড কমা ক্লোজ করব আর লিখব কি? আস্কড মিস্টার, মিস্টারটা আমরা তো শিখছিলাম কি এরকম বড় হাতে লেখা লাগে নাকি? মিস্টার যেহেতু নাম, আর অ্যাব্রিভিয়েশন সবসময় কি করা লাগে? ফুল স্টপ দেওয়া লাগে, তাহলে মিস্টার আমি এভাবে ফুল স্টপ দিব। নাম কি? আহমেদ, মিস্টার আহমেদ। তাহলে আমার এখানে এসে আসলে মেইন সেন্টেন্সটা শেষ হয়ে গেল। এরপর দেখো নো স্যার রিপ্লাইড। আচ্ছা, এখানে আসলে রিপ্লাইডের পর একটা নাম ছিল, নাম হচ্ছে আবু, ঠিক আছে? রিপ্লাইড আমি তো আবু হবে, তো নো স্যার, তাহলে নতুন স্টেটমেন্ট, তাহলে নো আমার ইনভার্টেড কমা দিয়ে স্টার্ট হলো, নোটা অবশ্যই বড় হাতে যেহেতু ফার্স্ট লেটার, নো একটা ইন্ট্রোডাক্টরি নো, তাহলে কমা হবে নো, তারপর স্যার, স্যার, স্যার রিপ্লাইড আবু, তাহলে ওই যে রিপ্লাইড আবু থাকলে কি হবে? যাই থাকুক না কেন রিপ্লাইডের আগে সবসময় কমা হবে, তাহলে স্যারের পর একটা কমা লিখে ফেললাম কি? রিপ্লাইড আবু। আচ্ছা, তো রিপ্লাইড আবুর পর তো শেষ, কারণ আবুর কথা শেষ, ঠিক আছে? তো আলেকজান্ডার কথা শুনে নাই, তাহলে ওই হি বলতে কাকে বুঝেছে? মিস্টার আহমেদ। ওই বলে তাজ্জব ব্যাপার তো, তাজ্জব ব্যাপার তো, তুই আলেকজান্ডারও চিনোস না, এরকম একটা অবস্থা, ঠিক আছে? যে হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, এটা হচ্ছে বাংলায় যেটা বললাম। তাহলে এটা কার কথা? মিস্টার আহমেদের নতুন কথা, তাহলে ওখানে স্টার্ট হইলো হাউ, এইচটা বড় হাতের। দেখো হাউ এর পর স্ট্রেঞ্জ অ্যাডজেক্টিভ, তার মানে আমি বুঝতেছি এটা কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমাকে এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করতে হবে। তাহলে হাউ স্ট্রেঞ্জ, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ শেষ হইলো। শেষ হয়েছে কি দ্বারা? এক্সক্লেমেটরি সাইন আমাকে দিতে হবে, যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাকে ইনভার্টেড কমা দ্বারা কি করতে হবে? শেষ বুঝাইতে হবে, সেইড হি লিখে ফেলতে হবে। আর আমি আবারও মেনশন করতেছি, যদি কোনো সেন্টেন্স আমার শেষ হয় এক্সক্লেমেটরি অথবা কি কোয়েশ্চেন মার্ক দিয়ে, আমাকে এই আস্কড মিস্টার আহমেদ বা সেইড হি যাই থাকুক না কেন, আমাকে আর কমা দেওয়া লাগবে না। তাহলে সেইড কি? হি, সেইড হি,
এরপর অবশ্যই আমাকে ফুল স্টপ দিতে হবে, কারণ আমার সেন্টেন্স এখন শেষ হইল। ওকে, আচ্ছা, সো এইটা এখন আমরা সলভ করে ফেলতেছি। ঢাকা বোর্ড 2024 আসছিল। হ্যাঁ, হোয়াট, এটা কিন্তু অনেক ফেমাস, এই জিনিসটা আসে পরীক্ষায়, হইতে পারে তোমাদের যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে। সো মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, এখানে ওই যে রুলসগুলো আমরা শিখছি গুলো একসাথে এখন আমরা প্রয়োগ করবো। তাহলে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড এসব টেল, তাহলে প্রথমে আমার স্টার্ট হবে কি, হোয়াট, পুরোটা লিখে ফেলবো। হোয়াটটার এইচ ডাব্লিউটা আমাদের বড় হাতের হবে, কেন হবে আশা করি তোমরা এখন জানো। হোয়াট কাইন্ড অফ স্টোরিজ, কোন ধরনের গল্প, ডিড, এসব একজনের নাম, রাইট, তাহলে ওনার নামটা অবশ্যই বড় হতে হবে, ডিড এসব টেল। তাহলে এখানে আমার কোয়েশ্চেনটা শেষ হয়েছে, তাহলে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিব, আর আমার স্টেটমেন্টটা শেষ হয়েছে, আমি ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দিয়ে কে কোয়েশ্চেন করছে, আব্দুল্লাহ, তাহলে সেইড আব্দুল্লাহর নামের অক্ষর বড় হাতের হবে, সেইড আব্দুল্লাহ। আব্দুল্লাহ যেহেতু সেইড করছে, ফুল স্টপ হয়ে গেছে, শেষ। ফ্যাবলস রিপ্লাইড মিস্টার রহমান, তাহলে মিস্টার রহমান আগে রিপ্লাই দিছে, ফ্যাবলস বলতেন, তাহলে ওনার যেহেতু রিপ্লাই দিছে নতুন স্টেটমেন্ট, তাহলে কি ফ্যাবলস আগে হবে, ফ্যাবলস আর অ্যাপ বড় হাতের হবে, যেহেতু ফার্স্ট ই ফ্যাবলস। এখন দেখো ফ্যাবলস বলার পর কিন্তু উনি আর কিছু বলেন নাই, রিপ্লাইড মিস্টার রহমান, তাহলে ওই যে আমাকে কন্টিনিউস রাখতে হবে, ফ্যাবলস রিপ্লাইড মিস্টার রহমান, রিপ্লাইড মিস্টার, একটু আগে শিখছি বড় হাতে লিখতে হবে, তারপর ফুল স্টপ দিতে হবে অ্যাব্রিভিয়েশন বুঝাইতে, মিস্টার রহমানের আর বড় হাতের, মিস্টার রহমান, ফ্যাবলস মিস্টার রহমান। তারপরে যে ডু ইউ নো হোয়াট ফ্যাবলস আর, ঠিক আছে, তো এই কথাটা আসলে কে বলছে, এই কথাটা কে বলছে, মিস্টার রহমানই বলছে। কিভাবে বলছে, ফ্যাবলস ফার্স্ট উনি বলছে যে ফ্যাবলস বলে, তারপর রিপ্লাইড মিস্টার রহমান, এই যে পরের কথাটা বলছে ডু ইউ নো হোয়াট ফেবলস আর, এটা কিন্তু রহমানই হচ্ছে আব্দুল্লাহকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তাহলে তুমি কি জানো যে ফেবলস কি। তাহলে আমি কমা দিয়ে কন্টিনিউশন রাখবো, তাহলে শুরু করি, ডু ইউ নো হোয়াট ফেবলস আর। এখন যেহেতু আমার একটা কোয়েশ্চেন সেন্টেন্স আবার শেষ হইলো, তাহলে আমাকে কি করতে হবে, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। দ্য হোয়াট ফেবলস আর, এই কথাটা কার শেষ হলো, মিস্টার রহমানের। এরপরে যে নো রিপ্লাইড আব্দুল্লাহ, তাহলে এটা তো আব্দুল্লাহর হচ্ছে স্টেটমেন্ট, তাহলে আমার এখানে শেষ করে দিতে হবে কি দিয়ে, ইনভার্টেড কমা দিয়ে। ঠিক আছে, ইনভার্টেড কমা দিয়ে আমি শেষ করলাম, নো রিপ্লাইড আব্দুল্লাহ, তা আমরা তো জানি কিভাবে লেখা লাগে, নতুন সেন্টেন্স নতুন ইনভার্টেড কমা, তাহলে নো কমা দিতে হবে অবশ্যই। আর ও কিন্তু আর কিছু বলে নাই, নো এর পর শুধু এতটুকু বলছে, তাহলে এটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিব। হ্যাঁ, ছোট কথা বলছে অনেক। নো রিপ্লাইড, কে রিপ্লাই করছে, আব্দুল্লাহর আবার হচ্ছে নামটা বড় হাতে লিখতে হবে, আব্দুল্লাহ। যেহেতু রিপ্লাইড আব্দুল্লাহর পর আব্দুল্লাহর কিছু বলা নাই, ওর যেহেতু কন্টিনিউ করার কিছু নাই, তাহলে আমরা ফুল স্টপ দিয়ে দিব। ওয়েল কন্টিনিউ মিস্টার রহমান, তাহলে এরপরে সব কথা হচ্ছে কে বলবে, মিস্টার রহমান, কারণ ও এখন জানা না, ওকে জানানো হবে। তাহলে এই যে আমি স্টার্ট করলাম, ইনভার্টেড কমা দিয়ে নতুন কথা শুরু করলো, ওয়েল চলো বলি, এরকম টাইপের একটা জিনিস বুঝায়। তাহলে ওয়েল কমা ইনভার্টেড কমা ওয়েল কন্টিনিউড মিস্টার রহমান, এখানে রিপোর্টিং ভার্বটাকে কন্টিনিউড, এখানে সেইডের জায়গায় কি লিখছে, কন্টিনিউড, এটা একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওয়েল কন্টিনিউড মিস্টার রহমান, আবারও আমরা কি করব, বড় হাতে লিখবো মিস্টার রহমান। কেন লিখতেছি আশা করি তোমরা এখন জানো, মিস্টার রহমান। তারপর দেখো ফ্যাবলস আর স্টোরিজ উইথ আ মেসেজ অর মোরাল, এ কথাটা কিন্তু মিস্টার রহমানই বলতে পারে, কারণ উনিই জানে ফ্যাবলস কি, তাহলে উনি হচ্ছে বাকিটা কন্টিনিউ করছে। তাহলে এই যে কন্টিনিউড, এটা হচ্ছে কি, একটু আগে যখন বললাম আন্ডারলাইন করে, সেইডের বদলে ব্যবহৃত হচ্ছে রিপোর্টিং ভার্ব হিসেবে। তাহলে এখানে আমি কন্টিনিউটাকে কি করব, কমা দিয়ে বাকি ওনার স্টেটমেন্টটাকে কন্টিনিউ করাবো। তাহলে ইনভার্টেড কমা দিয়ে লিখবো যে ফ্যাবলস আর স্টোরিজ with a message or a moral, এটা তোমরাও জানো নাকি, যে তোমরা যে বিভিন্ন স্টোরিজ পড়ো নাকি, স্টোরিজ, থার্স্টি ক্রো, তারপর ইউনিটি স্ট্রেংথ, এসবগুলো কি একটা ফ্যাবলস, শিক্ষামূলক কাহিনী। তো এই যে শেষ হলো, ফ্যাবলস আর স্টোরিজ উইথ আ মেসেজ অর আ মোরাল। তাহলে এই যে আমি লিখলাম, এখন কি ওই
মিস্টার রহমানের কথা শেষ হয়ে গেছে না? শেষ হলে আমি কি দিব? ফুল স্টপ দিব না? ফুল স্টপ দিব এবং পুরো কথা যে শেষ হয়ে বুঝে আমি কি করব? ইনভার্টেড কমা ব্যবহার করব। তাহলে আমার কিন্তু এটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের লাস্ট প্র্যাকটিস কোয়েশ্চেনে। এরই মাধ্যমে আমরা পাঞ্চুয়েশন, মার্কস, ক্যাপিটালাইজেশন পুরো মাস্টার করে ফেললাম বা ফেলবো। চলো শেষ করি একসাথে। আচ্ছা, তো আসো আমরা শেষ করে ফেলি। তো এখানে একটু ইউনিক আছে, হাই ঝর্ণা, হাই ঝর্ণা, হাই ঝর্ণা। এটা কিন্তু ওই ভোকেটিভ কেসের মধ্যেই পড়ে, যে কারো নাম দিয়ে তুমি স্টার্ট করছো। এখানে যদি হাই ঝর্ণা না বলে আমি যদি বলতাম ঝর্ণা আই এম কামিং টু বাংলাদেশ নেক্সট মান্থ, তাইলেও কিন্তু আমার সেম ভাবে আমরা করতাম। তো হাই দেখা তোমরা আবার ভাইবো না যেখানে আই হ্যাভ হাই নতুন কোনো রুল আছে নাকি। ঠিক আছে, আচ্ছা চলো স্টার্ট করি। ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম। হাই ঝর্ণার যে বড় হাতের কারণ নাম, হাই ঝর্ণা। যেহেতু এটা সম্বোধন করতেছি আমি কি করব? কমা ব্যবহার করব। নামের পর কমা ব্যবহার করে ফার্স্ট স্টার্টিং এরকম ভাবে থাকলে হাই ঝর্ণা। আই এমটাকে দেখো সংক্ষিপ্তভাবে লিখতে হবে, তাহলে আই অ্যাপোস্ট্রফি দিয়ে এম, আই এম কামিং টু বাংলাদেশ। বাংলাদেশই বড় হাতে, ঠিক আছে। কামিং টু বাংলাদেশ শেষ হয় নাই কিন্তু, নেক্সট মান্থে আসতেছে এটা বলতে হবে, মডিফায়ার নেক্সট মান্থ, আমি নেক্সট মান্থে বাংলাদেশে আসতেছি। তাহলে এই কথাটা কে বলছে? এখানে কি আমার কি বলা আছে? বলা আছে? কে বলছে? হ্যাঁ বলা আছে, কে? মেঘলা। তার মানে ওর কিন্তু এখনো কথা শেষ হয়নি, তাহলে কিন্তু আমার সেন্টেন্স শেষ হয়েছে। তাহলে আমি এখানে একটা ফুল স্টপ দিব, যেহেতু আমার সেন্টেন্স শেষ হয়েছে। আই এম কামিং টু বাংলাদেশ নেক্সট মান্থ, উইল ইউ রিসিভ মি অ্যাট দ্য এয়ারপোর্ট। এই কথাটাকে মেঘলাই বলছে। তাহলে আমরা একদম ওনার সবগুলো স্টেটমেন্ট শেষ করার পরে ইনভার্টেড কমা ক্লোজ করে কি লিখবো? সেইড মেঘলা। কারণ এখানে তো মেঘলার মাঝখানে নাই যে আমার দুইবার আলাদা করে ইনভার্টেড কমা দেওয়া লাগতেছে। তাহলে আসো লিখে ফেলি। কোয়েশ্চেন করছে, তাহলে উইলটা বড় হাতের হবে ডাব্লিউ। উইল ইউ রিসিভ মি অ্যাট দ্য এয়ারপোর্ট। আমাকে এয়ারপোর্টে রিসিভ করবা? এখন এটা কি কোয়েশ্চেন না? তাহলে কোয়েশ্চেন হলে আমি কি করব? কোয়েশ্চেন মার্ক দিব। আর এইবার হচ্ছে এই মেঘলার কথা শেষ হয়েছে, কিভাবে বুঝলাম? সেইড মেঘলা আছে, সেইড মেঘলার এম অবশ্যই আমার কি করতে হবে? বড় হাতের, সেইড মেঘলা ফুল স্টপ। কেন? আর আমরা জানি এগুলার পর আমরা কি দিই? রিপিটিং ভার্ব শেষ হওয়ার পর সাবজেক্টের পর আমরা কি দিই? ফুল স্টপ দিই সবসময়, ঠিক আছে। তারপর ডোন্ট ওয়ারি আই উইল বি দেয়ার ঝর্ণা সি। তাহলে ঝর্ণা রিপ্লাই দিছে। তাহলে প্রথমে উনি যেহেতু শুরু করছে, তাহলে আবার অবশ্যই আমাকে ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে। ডোন্ট ওয়ারি কন্ট্রাকশন বানাতে হবে আমার, এন আর টি এর মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। ডোন্ট ওয়ারি, খেয়াল করো ডোন্ট ওয়ারি কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে। নিষেধ করছে তুমি টেনশন করো না, দুশ্চিন্তা করো না। তাহলে আমরা কি শিখছি? ইম্পারেটিভ সেন্টেন্সের পর আমাকে একদম ফার্স্ট রুল কি? আমাকে ফুল স্টপ ব্যবহার করতে হবে। ব্যবহার করলাম। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। আই উইল বি দেয়ার ঝর্ণা সেট বা সেট ঝর্ণা যেটাই থাকুক না কেন কোনো সমস্যা নাই। তো আই উইল এটা কিন্তু কন্ট্রাকশন বানাইতে হবে। আই উইলের সংক্ষেপে কি লিখছে? আই ডাবল এল। তাহলে আমি কিভাবে করব? আই অ্যাপোস্ট্রফি আই উইল বি দেয়ার, আমি সেখানে থাকবো। এখন যেহেতু এই যে আমার কি রয়ে গেছে? আমার কি রয়ে গেছে বন্ধুরা, ছোট ভাইয়েরা, আপুরা? কি রয়ে গেছে বলো তো? কি রয়ে গেছে বলো তো? রিপোর্টিং ভার্ব সাবজেক্ট নাকি? তাহলে এরকম থাকলে আমাদের কি করা লাগবে? আচ্ছা এরকম থাকলে কি করা লাগবে আমাদের? কমা দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে আমাকে ঝর্ণা সেট তারপর ফুল স্টপ দিতে হবে, তাই না? তো এখানে আমরা কি করবো? আই উইল বি দেয়ার। তাহলে আমি অবশ্যই কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে বুঝাবো যে আমার স্টেটমেন্ট শেষ হয়েছে। কার স্টেটমেন্ট? ঝর্ণার। তাহলে ঝর্ণা সেট, ঝর্ণা সেটের পর অবশ্যই ফুল স্টপ দিয়ে আমি আমার সেন্টেন্সটাকে কমপ্লিট করে ফেললাম। ওকে, সো 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 থ্যাংক ইউ সো মাচ গাইস। তোমরা এই ক্লাসটা জুড়ে ছিলা, অনেক মনোযোগী ছিলা এবং নোট নিছো কষ্ট করে। ইট শোজ যে তোমরা প্রতিটা আইটেমের জন্য কতটা আসলে সিনসিয়ারলি ড্রাইভ দিচ্ছ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সকলের প্রতিটা নেক্সট স্টেপ অ্যাটেম্প্ট আল্লাহ কবুল করুক এবং তোমাদের সামনে টেস্ট বলো, এসএসসি বলো, সবগুলো এক্সাম অনেক দুর্দান্ত হোক। ইংলিশে তোমরা পুরা 100% মার্কস এনশিওর করতে পারো, এই দোয়া করি। ঠিক আছে? তো হোয়াট ইউ গাইস হ্যাভ টু ডু, যে এই ক্লাসটা করার পর নোট করছো, ভেরি গুড।
প্র্যাকটিস কোয়েশ্চেন আমার সাথে সাথে সলভ করছো, ভেরি গুড। মাত্র 5টা কোয়েশ্চেন নিজের একটু সলভ করা ট্রাই করবা, এবং তা হচ্ছে পরবর্তী নিজেরাই অ্যাসেস করবা, দেখবা তোমরা আগে থেকে অনেক ভালো পারতেছো। আর যারা আগে থেকে পারতা তাদের তো রিভিশন হইলো, বাট এই যে বললাম 5টা কোয়েশ্চেন সলভ করবা, এটা সবার জন্য, সবাই 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 সলভ করবা। আর ডোন্ট ফরগেট টু শেয়ার ইউর রিভিউজ উইথ মি থ্রু ইউর নোট শেয়ারিং পোস্ট। ওকে, আমি তোমাদের অপেক্ষায় থাকবো। ঠিক আছে, অনেক ভালো থাকো সবাই, আমার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম।